আসসালামু আলাইকুম, আদাব। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সিফাত ভাইয়া, তোমাদের 10 মিনিট স্কুলে ইংলিশ ইনস্ট্রাক্টর। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আমাদের গ্রামার তো পড়বই, তার পাশাপাশি রাইটিং পার্টের স্পেশাল সাজেশনস, যেগুলোতে হচ্ছে আমরা রাইটিং পার্ট কিভাবে কিভাবে হচ্ছে আমরা একটা টেমপ্লেট শিখেই কিভাবে আমরা বাকি সকল ওই জাতীয় ওই টপিকের সকল রাইটিং পার্ট আমরা কভার করে ফেলতে পারি, এটা আমরা শিখবো হচ্ছে আজকের ক্লাসে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যেটা করণীয়, তোমরা যারা যারা অলরেডি জয়েন করেছো তারা অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করো। ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ক্লাসে ডেকে নিয়ে আসো। আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে টেমপ্লেটগুলো তোমাদেরকে দেখানো শুরু করব। ঠিক আছে? সো আমি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি আমাদের সাথে সাইম হাসান জয়েন করেছে, আয়েশা সিদ্দিকা, আমির হামজা, দেন মোহাম্মদ আরিফুদ্দিন, দেন হচ্ছে আদ্রিতা, আরিয়ান, রুদ্র। ওকে, গ্রেট। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যালো হ্যালো আয়েশা। ওকে, গ্রেট। মেহরিমা, থ্যাংক ইউ। সবাই কিন্তু এখনই ফ্রেন্ডদেরকে মেনশন দিতে শুরু করো। সকল ফ্রেন্ডরা যেন এখনই জয়েন করে ফেলে। ঠিক আছে? সবাই যেন এখনই জয়েন করে ফেলে। আজকের ক্লাসটা তোমাদেরকে আমি টেমপ্লেটস দেখাবো। ধরো যে একটা টেমপ্লেট শিখলে সব অ্যাপ্লিকেশন মুখস্থ। ঠিক আছে? এই টাইপের একটা প্যারাগ্রাফ শিখলে সব প্যারাগ্রাফের সলভ। ঠিক আছে? এর একটা ডায়লগ শিখলে তোমার হচ্ছে সব ডায়লগের সমাধান। এরকম তোমাদেরকে বিভিন্ন টেমপ্লেটস দেখাবো। তার পাশাপাশি তোমাদেরকে আমি বিভিন্ন অ্যাডভাইস এন্ড সাজেশনস দিব, গাইডলাইন্স দিব, যেগুলোর দ্বারা হচ্ছে তুমি বুঝতে পারবা যে রাইটিং পার্ট আসলে তোমাদের কোথায় কোথায় মার্কস মিস যায়, অ্যান্ড কোন বিষয়গুলো তোমরা যদি খেয়াল রাখো তাহলে তোমরা পরীক্ষায় রাইটিং পার্টে একদম সর্বোচ্চ মার্কসটি তোমরা পেতে পারো। ঠিক আছে? গ্রেট। হ্যালো সাদিক, আবিদ, মিথিলা, দেন হচ্ছে আবু হেনা, দেন শাহনাজ, দেন হচ্ছে এহসান। গ্রেট। সো চমৎকার। ইয়েস, ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। ভেরি গুড, ভেরি গুড। ইয়েস। সো ইতিমধ্যে যারা যারা জয়েন করে ফেলেছো, ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়ার পাশাপাশি, ঠিক আছে, ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়ার পাশাপাশি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা এখনই তোমাদের প্রোফাইল থেকে এটা শেয়ার দিয়ে দাও। তোমরা তোমাদের প্রোফাইল থেকে এখনই শেয়ার দিয়ে দাও। ঠিক আছে? প্রোফাইল থেকে এখনই শেয়ার দিয়ে দাও, যাতে তোমাদের পরবর্তীতে গিয়ে এই ক্লাসটা খুঁজতে কোনো প্রকার প্রবলেম না হয়। সো তোমরা শেয়ার দিয়ে জাস্ট ডান লিখে জানাও। এর মাঝে আমিও আমার প্রোফাইল থেকে শেয়ার দিয়ে দিই, যাতে আমার কাছে কেউ যদি চায় বা আমি যদি খুঁজতে হয় তাহলে যাতে আমি খুবই সহজে পেয়ে যাই। ঠিক আছে? ওকে, let's see. ডান দেখতে পাচ্ছি। ভেরি গুড। ইয়েস, অনেকে অলরেডি জয়েন করে ফেলেছে আমাদের সাথে। অ্যামেজিং। বাকি ফ্রেন্ডদেরকে বলো জলদি যেন জয়েন করে ফেলে। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দেবো। ঠিক আছে? আমি একটু গ্রুপে ঢুকে এখন একটু শেয়ার দিয়ে নিই। ওকে, and share done. ওকে, আমার প্রোফাইল থেকে আমি শেয়ার করে ফেলেছি। তোমরাও তোমাদের প্রোফাইল থেকে এখনই শেয়ার করে ফেলো। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে। ঠিক আছে? আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে। আজকের ক্লাসে তোমাদের সবার যে চাওয়াটা থাকে সেই চাওয়ার আজকে আমি সমাধান নিয়ে আসছি। যে তোমরা সবাই চাও ভাইয়া প্যারাগ্রাফ মুখস্থ করতে পারি না, ভাইয়া অ্যাপ্লিকেশন মুখস্থ করতে পারি না, ভাইয়া ডায়লগ মুখস্থ করতে পারি না, কি করব? তোমাদের জন্য ভাইয়া টেমপ্লেট বানিয়ে নিয়ে আসছি। যে ফরম্যাটগুলো বা টেমপ্লেটগুলো যদি তোমরা ভালো করে বুঝে যেতে পারো তাহলে তারপরে তুমি ওই টেমপ্লেটটার মধ্যে জাস্ট ছোট ছোট ইনফরমেশন বসিয়ে ইজিলি তোমার হচ্ছে যে কোনো রাইটিং পার্ট সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা দেরি না করে চলো আমরা এখনই শুরু করতে পারি। থ্যাংক ইউ তাহিমা অ্যান্ড বাকিরা যারা সবাই মেনশন দিতেছো ফ্রেন্ডদেরকে অ্যান্ড শেয়ারও করেছো, আমি দেখতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। ও, এটা কে? আমি মনে হয় না? ইয়েস, আমি। ওকে, সো আমরা কিন্তু আমাদের সুপার স্টুডেন্টসদের যে চ্যালেঞ্জটা শুরু হয়েছে এটা আমরা সবাই জানি। তোমরা SSC 26 সুপার ব্যাচ, তাই না? সুপার স্টুডেন্টস, অ্যান্ড তোমাদের কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জ চলতো, সেটা তোমরা অলরেডি জানো, অ্যান্ড চ্যালেঞ্জে অলরেডি তোমরা অংশগ্রহণও করে ফেলেছো। সো যারা এখন অংশগ্রহণ করোনি তাদের সবাইকে বলবো যেন অংশগ্রহণ করে ফেলো, বিকজ তোমাদের জন্য কিন্তু তোমার 2-2.5 লক্ষ টাকার মতো সর্বমোট শিক্ষাবৃত্তি থাকতেছে তোমাদের সবার জন্য, যারা হচ্ছে উইনার হবে এই চ্যালেঞ্জে। সো দেরি কেন, তাই না? আচ্ছা,
তার পাশাপাশি বাংলা কিন্তু আমাদের অসাধারণ কাইফ অলরেডি নিয়ে নিয়েছে, ফিজিক্সও নেওয়া হয়ে গেছে, অ্যান্ড আমরা এখন ইংলিশের পার্টটা চলতেছে। তারপরে গিয়ে আমাদের আসবে আইসিটি, তো আমাদের জাকি স্যার, দেন ফয়সাল ম্যাথ স্যার, দেন হচ্ছে তোমার প্রাপ্তি আপু বায়োলজি ম্যাম, এরকম করে কিন্তু চলতে থাকবে। কোনোটাই যেন মিস না করো, সবগুলা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ, গাইডলাইন্সগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষাতে A+ নিশ্চিত করার জন্য, ঠিক আছে? ওকে, ইংলিশ সুপার এক্সামের তারিখ এবং সময় তোমরা আশা করি জানো, যেটা হচ্ছে আমাদের কবে, 18ই আগস্ট। মানে কি 18 তারিখ কবে? 18 তারিখ আগামীকালকে, তাই না? 18ই আগস্ট কয়টার থেকে হবে? সকাল 10টার থেকে নিয়ে 19 আগস্ট সকাল 10টা পর্যন্ত পরীক্ষাটা চলবে। কেউ মিস করো না, এক্সামটাতে অবশ্যই অংশগ্রহণ করো। অ্যান্ড তোমার এক্সামের লিঙ্ক কোথায় পাবা? এক্সামের লিঙ্ক পাবা কমেন্টে, ঠিক আছে? নিচে কমেন্টে আছে, কমেন্টে গেলে তুমি এক্সামের লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্টেই আসি আমরা লেটার ফরম্যাটস, অ্যান্ড লেটারের মধ্যে অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লিকেশনকে আমরা কি বলে থাকি? অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের মূলত ফর্মাল লেটার্স, তাই না? লেটার্স দুই টাইপের হয়, একটা হচ্ছে কি ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল, তাই না? ফর্মাল লেটার্সকে আমরা বলে থাকি অ্যাপ্লিকেশন, তাই না? অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের খুব বেশি আসে, লেটার, ইমেল, তোমার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি আসে। সো অ্যাপ্লিকেশনটা বুঝতে পারা ভালো মতে অতি প্রয়োজনীয়, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লিকেশনে অনেকেই যেটা ফার্স্ট অফ অল ভুল করে থাকে, তোমার ডান বাম নিয়ে কনফিউজ হয়ে যায়, ডান দিয়ে লেখা শুরু করবো নাকি বাম সাইড দিয়ে লেখা শুরু করবো, ঠিক আছে? এটা সহজ উপায় হচ্ছে, ধরো তুমি যদি তোমার খাতার দিকে এভাবে ঘুরো, তাহলে কি এটা ডান পাশ এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাম পাশ, তাই না? তুমি ডান হাত রাইট হ্যান্ডেড হলে মনে রাখবে উল্টা সাইড থেকে লেখা শুরু করো, মানে তুমি খাতার দিকে ঘোরা অবস্থায়, থাকা অবস্থায় তোমার হাতের বাম পাশ থেকে তুমি লেখা শুরু করবা। অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা কি দিব? ডেট দিব। ডেট দেওয়ার পর যে লেখাটা আছে সেটাকে বলতেছি আমরা কি, অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং বলতে আমরা কি বুঝি? অ্যাড্রেসিং বলতে আমরা বুঝি হচ্ছে যে আমরা কাকে পাঠাচ্ছি, কাকে আমরা লেটারটা পাঠাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসিং পার্ট, ঠিক আছে? অ্যাড্রেসিং পার্টের মধ্যে ফর এক্সাম্পল তুমি যদি অ্যাপ্লিকেশন লিখো, দি হেডমাস্টার কোথাকার? ফর এক্সাম্পল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, দেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজটা কোথায়? কাকরাইল, ঢাকা 1200, ঠিক আছে? এই টাইপের। আচ্ছা, অ্যাড্রেসিং এর পরে আসে সাবজেক্ট, তাই না? সাবজেক্টটা অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি একটা অ্যাপ্লিকেশন লিখলা একটা হেডমাস্টারের কাছে বা হেডমিস্ট্রেসের কাছে, লেখার পর হচ্ছে তুমি লিখলাই না, কেন পাঠাইছো? ভাই, তার কাছে তো আমার তোমার মতো অনেক অসহায় স্টুডেন্টরা সারাক্ষণই রিকোয়েস্ট করতে থাকে, তাই না? সো এত চিঠি পড়ার তো তার সময় নাও হইতে পারে। সো যখন তুমি অ্যাকচুয়ালি তোমার টপিকটা বা তোমার কারণটা কতটা ইম্পর্টেন্ট সেটা সে বুঝবে কিভাবে যদি তুমি সাবজেক্টটাই না লিখো, তাই না? সাবজেক্ট হচ্ছে মূলত বিষয়, যে তুমি কেন অ্যাপ্লিকেশনটা করতেছো সেটা হচ্ছে সাবজেক্ট। এটা একদম ম্যান্ডেটরি, খুবই ম্যান্ডেটরি, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট। এটা যদি মিস করো দেন তোমার ভালো পরিমাণে কিন্তু একটা মার্কস এখান থেকে কাটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো তারপর আসি স্যালুটেশনের মধ্যে আমরা কি লিখবো? আমরা তাকে হচ্ছে স্যার বা ম্যাম সম্বোধন করে যে ডাকতেছে, ঠিক আছে? সো দেন হচ্ছে বলবো যে হোপ ইউ আর ডুইং ওয়েল, বা হচ্ছে তুমি তোমার পরিচয় দিবা, বা বিভিন্নভাবে তুমি হচ্ছে জিনিসটাকে সুন্দর করে স্টার্ট করতে পারো। বাট অবশ্যই ফার্স্টে কিন্তু স্যার বা ম্যাম, তুমি যদি হেডমাস্টারের কাছে লিখো দেন স্যার লিখতে হবে, যদি হচ্ছে হেডমিস্ট্রেসের কাছে লিখো তাহলে তোমার ম্যাম লিখতে হবে। এই পার্টটা কিন্তু অবশ্যই তুমি ভুলা যাবে না, এই পার্টটা অনেকে মিস করে ফেলেন, পরে অবশ্যই একটা কমা দিবা, ঠিক আছে? এটা মিস করো না। আচ্ছা, সো তারপর আমাদের আসে বডি বলতে আমরা যেটা বুঝি, বডির মধ্যে মূল যে বিষয়টা থাকে, যে তুমি আসলে যা যা বলতে যাচ্ছ, তোমার সমস্যাটা কি এবং তুমি কি ধরনের সমাধান চাও, এই পার্টটা থাকে আমাদের বডি, ঠিক আছে? এখন তোমাদেরকে বাই দ্য ওয়ে আমি কিন্তু টেমপ্লেট এখনো দেখাই, তোমার ভাই বোনের তোমাদের টেমপ্লেট আছে, আগে তোমাদেরকে বেসিক আইডিয়াটা দিয়ে নিচ্ছি অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? সো তোমার এখানে মনে রাখবা যে বডির মধ্যে 3টা পার্ট আমাদের মনে রাখতে হবে, 3টা পার্ট অবশ্যই মেনশন করতে হবে, ঠিক আছে? যারা বানিয়ে লিখতে যাও তাদের জন্য এই গাইডলাইনটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। 3টা পার্ট আমাদের হচ্ছে মনে রাখতে হবে। 3টা পার্ট হচ্ছে ফার্স্ট অফ অল তুমি একটু প্রশংসা করবা, তাই না? যখন তুমি বাসায় আব্বু আমার কাছে কিছু চাইতে যাও, তখন কি সারাদিন একটু ভালো ভালো থাকো না? একটু ভালো ভালো কথা বলো, তাদের কথা মানো, তাই না? তো যখন অ্যাপ্লিকেশনও করতে যাবা তখন হচ্ছে একটু স্কুলের ব্যাপারে একটু প্রশংসা করবো, যে আমাদের স্কুল অনেক ফেমাস একটা স্কুল, আমাদের স্কুলের স্টুডেন্টরা হচ্ছে অনেক উন্নতি করতে পারে, আসলে হয়তো পারে না বাট তুমি বলবো আর কি পারে, কিন্তু মাঝে মধ্যে একটু মারতে হয়, ঠিক আছে? সো এরকম একটু প্রশংসা করতে হয়, মন থেকে না চাইলেও তোমার মনের বিরুদ্ধে গিয়েও করতে হয়। অ্যাপ্লিকেশন লেখার টাইমে ফার্স্টে প্রশংসা করবা।
এখন যখন তুমি প্রশংসা করলা, তাই না, তখন তো হেডমাস্টারের মন গলে গেছে, তাই না? যেমন তুমি তোমার আব্বা আমাকে পড়িয়ে ফেলো কিছু একটা কেনার আগে বা কোথাও ঘুরতে যাবো পারমিশন নেওয়ার আগে, অ্যান্ড পড়িয়ে ফেলার পর তোমার কাজ কি? তারপর হচ্ছে তুমি তোমার কি প্রবলেম সেই জিনিসটা হচ্ছে উল্লেখ করা। তোমার কি প্রবলেম সেই জিনিসটা হচ্ছে উল্লেখ করা। প্রবলেমটা উল্লেখ করার পরে এখন সে প্রবলেম বুঝে গেলো, এখন ভাই তুমি কি চাও, তাই না? তোমার সমাধানটা কি? সমাধানটা বলবে যে আচ্ছা আমার এই সমস্যা এবং এই কারণে আমি এটা চাচ্ছি, আপনি দয়া করে প্লিজ আমার কথাটি মেনে নেন বা আমার ইচ্ছাটি কবুল করে নেন, ঠিক আছে? তারপর ফাইনালি লাস্টে গিয়ে তুমি কে, তারপর গ্রিটিংস হচ্ছে, তো তাকে হচ্ছে আবার একটু গ্রিটিংস জানাবা, একটু সম্মান জানাবা, দেন তুমি তোমার পরিচয়টা দিবা, আমি অমুক অমুক ক্লাসের, দেন হচ্ছে অমুক অমুক রোল, এরকম সেকশন এইসব দিয়ে দেন তুমি অবশেষে শেষ করে দিবা, ঠিক আছে? হ্যাঁ আমি জানি তো তোমরা এরকম করো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা জানাস। ওকে, এখন আমরা আসি তোমাদের টেমপ্লেটে। সো এই টেমপ্লেটটা হচ্ছে এমন একটা টেমপ্লেট, যেই টেমপ্লেটটা যদি তুমি ভালো মতো ফলো করতে পারো, দেন তোমার হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে সকল অ্যাপ্লিকেশন তোমার এই একটা টেমপ্লেট দ্বারা হয়ে যাবে, ঠিক আছে? এই এক টেমপ্লেটে তোমার সকল অ্যাপ্লিকেশনের, তোমার হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে সকল অ্যাপ্লিকেশনের তোমার সমাধান হয়ে যাবে শুধুমাত্র এই একটা টেমপ্লেট যদি তুমি মুখস্থ করতে পারো। সো এই টেমপ্লেটটা একটু সবাই ভালো করে দেখি। এই টেমপ্লেটের মধ্যে দেখো কি আছে, টু সেট আপ সামথিং অর টু অ্যারেঞ্জ সামথিং। তার মানে কি, কোনো কিছু সেট আপ করা, ফর এক্সাম্পল তুমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব সেট আপ করতে চাও, তখনও তুমি এই টেমপ্লেট ইউজ করতে পারবা। ধরো তুমি কোনো কিছু অ্যারেঞ্জ করতে চাও, তুমি একটা স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করতে চাও, তখনও তুমি এই টেমপ্লেট ফলো করতে পারবা। সো যেইটাই তুমি অ্যারেঞ্জ করো না কেন, যেটাই তুমি সেট আপ করতে চাও না কেন, তুমি সকল অ্যাপ্লিকেশন এই তোমার টেমপ্লেটটা ফলো করলে তোমাদের হয়ে যাচ্ছে। সবগুলোর সমাধান আছে আমাদের এই টেমপ্লেটে, ঠিক আছে? এখন আমরা সবাই এই টেমপ্লেটটা খুবই মনোযোগ দিয়ে হচ্ছে বোঝার চেষ্টা করবো, যাতে আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে আর কোনো মাথা ব্যথা বা কনফিউশন বা ভয় আর কাজ না করে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ডেট লিখবো। আমরা শুরু করব কি দিয়ে দেখেছিলাম? ফার্স্ট অফ অল তুমি ডেট লিখবা, ঠিক আছে? তারিখ। ডেটটা দেওয়ার পর তুমি কাকে পাঠাচ্ছ, তোমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া থাকবে যে তুমি হেডমাস্টার বা প্রিন্সিপাল কারো কাছে হচ্ছে তুমি এটার আবেদন করতেছো। সো তোমার হেডমাস্টারের কাছে হলে তুমি লিখবা টু দ্য হেডমাস্টার, ঠিক আছে? হেডমাস্টার লিখবা টু, দেন হচ্ছে তোমার হেডমাস্টার কোন স্কুলের এবং স্কুলের অ্যাড্রেসটা কি সেটাও তোমার লিখতে হবে, ঠিক আছে? হেডমাস্টার কোন স্কুলের এবং অ্যাড্রেসটাও অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? দেন আমরা হচ্ছে সাবজেক্টটা লিখব। সাবজেক্টটা কি হতে পারে? সেটিং আপ কি হতে পারে? ধরো যে সেটিং আপ কম্পিউটার ক্লাব, ধরো এরকম হতে পারে। আমি ধরো কালারটা চেঞ্জ করে নিই, সেটিং আপ কম্পিউটার ক্লাব, অথবা হতে পারে অ্যারেঞ্জিং স্টাডি ট্যুর, ঠিক আছে? সো তোমার এখানে আসলে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, যে টপিকটা, ওই টপিকটা অনুযায়ী যদি কোনো কিছু সেট আপ করার কথা বলে, তাহলে তুমি সেট আপের এই পার্টটা লিখবা, অথবা তুমি প্রেয়ার টু লিখলে আরো সুন্দর হয়। যদি তুমি লিখো প্রেয়ার টু সেট আপ কম্পিউটার ক্লাব, সেটা আরো সুন্দর হয় শুনতে, ঠিক আছে? দেন তুমি হচ্ছে অ্যারেঞ্জ যদি করতে চাও, প্রেয়ার টু অ্যারেঞ্জ স্টাডি ট্যুর, এই টাইপের, ঠিক আছে? ওকে, গ্রেট। স্লাইডটা সব পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেন তুমি হচ্ছে কি দিয়ে স্টার্ট করবে? তুমি স্টার্ট করবে হচ্ছে স্যার দিয়ে, তাই না? স্যারের পর কি? দেখো আমি যেটা বলেছিলাম যে তোমাদের কি করতে হবে, যখন তুমি কিছু চাইতেছো তার কাছে, তার তো একটু প্রশংসা করতেই হবে, তাই না? সো যেহেতু তো আমাদের প্রশংসা করতে হবে, সো স্কুলের ব্যাপারে তোমার হচ্ছে যতই অসন্তুষ্টি থাকুক বা স্কুল নিয়ে তোমার হয়তো কোনো ক্ষোভ আছে, ঠিক আছে, তোমাকে মার্কস কম দিতে পারে অথবা যে কোনো কারণে, বাট ওগুলো তখন মনে রাখা যাবে না, ঠিক আছে? আমাদের তখন একটু প্রশংসা করতে হবে স্কুলের নামে, যেমন উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। আমি বলতে চাই সম্মানের সাথে যে আমরা আপনাদের স্কুলের স্টুডেন্ট। তারপর কি? আওয়ার স্কুল ইজ আ ফেমাস স্কুল ইন ঢাকা। এই যে শুরু হলো, আওয়ার স্কুল ইজ আ ফেমাস স্কুল ইন ঢাকা। আমাদের স্কুল ঢাকার বেশ ফেমাস একটি স্কুল। মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্টস স্টাডিং হিয়ার। অনেক ছাত্ররা আমাদের এই স্কুলে পড়ে তারা অনেক ভালো ভালো রেজাল্ট করে, ঠিক আছে? আসলে যদি ভালো রেজাল্ট নাও করে থাকে, তারপর তোমার এটা লিখতে হবে, ঠিক আছে?
সো ফার্স্ট এটা লিখবা যে উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, যে আমি সম্মানের সাথে আপনাকে জানাতে চাই, অবগত করতে চাই যে আমরা আপনার স্কুলেরই ছাত্রছাত্রী। তারপর আমাদের স্কুল বেশ ফেমাস বা গণ্যমান্য একটি স্কুল ঢাকার, বা ঢাকা না হয়ে সেটা কোনো গ্রামের নামও হতে পারে, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, তাই না? তারপর কি লিখবা যে মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট স্টাডিং হিয়ার, অনেক ছাত্রছাত্রী এখানে পড়ে অনেক ভালো ভালো রেজাল্ট করে, তাই না? তাই না? ওকে, তারপর মোর ওভার দেয়ার আর মেনি কোয়ালিফাইড টিচার্স ইন আওয়ার স্কুল, এটা তোমার হচ্ছে বলতেই হবে যে তার পাশাপাশি আমাদের স্কুলে অনেক অনেক যোগ্য টিচাররা আছে, ঠিক আছে? However, it is a matter of great sorrow. However, it is a matter of great sorrow that there is no dash in our school. It has become a crying need for the students. এখানে দেখো আমি দুইটা কালার দিয়ে লিখেছি, এটার পিছনে কারণটা হচ্ছে তুমি যদি কোনো কিছু সেট আপ করতে চাও, ঠিক আছে, সেই ক্ষেত্রে ইয়েলোটা বা অরেঞ্জটা ইউজ করবা, আর যদি তুমি কোনো কিছু অ্যারেঞ্জ করতে চাও তাহলে ব্লুটা। ফর এক্সাম্পল আমি কি বলেছিলাম যে ধরো যে তুমি কি সেট আপ করতে চাও, কম্পিউটার ক্লাব, তাই না? সো হাউএভার ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট সরো, যে এটা খুবই দুঃখের বিষয়, এটা খুবই দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো, আমাদের স্কুলে কি নেই, ফর এক্সাম্পল কম্পিউটার ক্লাব নেই, দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল, যে আমাদের স্কুলে কোনো কম্পিউটার ক্লাব নেই। It has become a crying need for the students, and এটা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে। It has become a crying need for our students, মানে কোনো কিছু যখন অনেক বেশি তোমার দরকার বা অনেক বেশি প্রয়োজন, তখন আমরা এটাকে বলি একটা ফ্রেজ দ্বারা, যেটা কি crying need, ঠিক আছে? So it has become a crying need for the students। আচ্ছা, গেল। আর যদি তুমি কোনো কিছু অ্যারেঞ্জ করতে চাও, যদি তুমি কোনো কিছু অ্যারেঞ্জ করতে চাও, তখন তুমি লিখবা আওয়ার স্কুল অ্যারেঞ্জেস, আমাদের স্কুল অ্যারেঞ্জ করে। কি অ্যারেঞ্জ করে? ফর এক্সাম্পল স্টাডি ট্যুর হচ্ছে তোমার কোশ্চেনে ছিল, আওয়ার স্কুল অ্যারেঞ্জেস স্টাডি ট্যুর এভরি ইয়ার, আমাদের স্কুল প্রতি বছর স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করে থাকে। It gives the students inspiration, এটা ছাত্রছাত্রীদেরকে ইন্সপিরেশন দেয় বা প্রেরণা দেয়, ঠিক আছে? ইন্সপিরেশন মানে হচ্ছে প্রেরণা, এটা ছাত্রছাত্রীদেরকে প্রেরণা দেয়। Thus we want to arrange dash this year too. Thus বা অতএব বা তাই we want to, আমরা এবারও চাই, কি চাই? To arrange কি? A study tour this year too, আমরা এই বছরও একটি স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করতে চাই, ঠিক আছে? সো কোনো কিছু সেট আপ করতে হলে অরেঞ্জটা, আর কোনো কিছু অ্যারেঞ্জ করতে হলে তোমার ব্লুটা আমরা ইউজ করব, ঠিক আছে? ওকে, আমি জানি তোমরা হয়তো স্টাডি ট্যুরে যেতে চাও না, তোমরা হয়তো অন্য জায়গায় ঘুরতে যেতে চাও, বাট স্টিল আমরা তো ইউজুয়ালি যেই ফরম্যাটগুলো বা যে কোশ্চেনগুলো আসে সেগুলো অনুযায়ী আমরা দেখবো, ঠিক আছে? ওকে, we therefore pray and hope that you would be kind enough to pass the order to set up or to arrange dash in our school, ঠিক আছে? তাই অতএব আমরা এটা প্রার্থনা করি এবং আশা করি, we pray and hope that, আমরা প্রার্থনা করি এবং আমরা আশা করি যে you would be kind enough, আপনি দয়ালু হবেন। কতটুকু দয়ালু হবেন? যে আপনি আমাদের যে আবেদনটা আছে সেটা আপনি মেনে নেবেন। আবেদনটা কিসের? সেটা যদি টু সেট আপ হয়, টু সেট আপ হইলে হচ্ছে সেট আপের পরে তুমি ধরো কম্পিউটার ক্লাব সেট আপ করতে চাও, আর ধরো যে তুমি যদি কোনো কিছু অ্যারেঞ্জ করতে চাও, ইয়েলোটা দিয়ে টু অ্যারেঞ্জ কি আ স্টাডি ট্যুর ইন আওয়ার স্কুল, ঠিক আছে? আচ্ছা, দেন কি ইয়োর অবিডিয়েন্টলি স্টুডেন্টস অফ, তোমার স্কুলের নাম, দেন হচ্ছে তুমি তোমার ক্লাসের নাম দিতে পারো, বা এবং হচ্ছে তোমার ফার্স্টে ক্লাসের নাম, স্টুডেন্টস অফ কোন ক্লাস অথবা কোন সেকশন, বা পুরো স্কুল হলে পুরো স্কুল, দেন অবশ্যই স্কুলের নামটা দিতে হবে। তারপর হচ্ছে ফাইনালি তোমার অ্যাড্রেসটা, ঠিক আছে? ওকে, সবাই কি বুঝে গিয়েছি? সো তুমি যদি এই ফরম্যাটটা ফলো করতে পারো বা এই টেমপ্লেটটা ফলো করতে পারো, তুমি যে কোনো কিছু অ্যারেঞ্জ করার অ্যাপ্লিকেশন হোক বা যে কোনো কিছু সেট আপ করার অ্যাপ্লিকেশন হোক, উভয় তুমি খুব ইজিলি লিখে ফেলতে পারবে। জাস্ট এতটুকু মনে রাখলে হবে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে কিছু আইডিয়াস দিই। এখানে একটু বেশি মার্কস পাওয়ার জন্য তাহলে আমাদের কি করতে হবে? এটা তো একদম গদ বাঁধা হয়ে গেল, তাই না? খুব ইজি হয়ে গেল। এটা এত ছোটতে ফুল মার্কস কি দিবে স্যার?
আসলে এইভাবে এতটুকু যদি শুধু লিখো তাহলে ফুল মার্কস পাবা না। এখানে যদি তুমি 3 থেকে 4টা সেন্টেন্স অ্যাড করে দিতে পারো, 3 থেকে 4টা সেন্টেন্স অ্যাড করে দিলেই তোমার ফুল মার্কসটা পেয়ে যেতে পারো। সেটা কিভাবে, তুমি ধরো এখানে কিন্তু ফার্স্টে বললা তোমাদের স্কুলে কি করা হয় না, স্টাডি ট্যুরে যাওয়া হচ্ছে না এই বছর, অথবা তোমার কম্পিউটার ক্লাব নেই, তাই না? এখন তুমি এই পার্টটার পরে, মানে এই স্লাইডটার আগে এবং এই পার্টটার পরে ধরো এইখানে তুমি বডিতে যদি 3 থেকে 4টা পয়েন্টার দাও, এই বডি যে পার্টটা আছে এখানে তুমি যদি 3 থেকে 4টা তুমি হচ্ছে পয়েন্ট দাও যে কেন তোমার সমস্যা হচ্ছে, এবং এই সমস্যা এটা যদি তোমাকে করে দেওয়া হয় তুমি কিভাবে উপকৃত হবা, মানে তোমাদের কেন সমস্যা হচ্ছে এবং তোমাদেরকে এটা করে দেওয়া হলে তোমরা কিভাবে উপকৃত হবা, এগুলা নিয়ে যে 3টা 4টা সেন্টেন্স যদি ভালো করে গুছিয়ে লিখতে পারো তুমি ম্যাক্সিমাম মার্কস পাওয়ার জন্য তুমি একদম যোগ্য হয়ে যাবা। ঠিক আছে? ওকে, ইয়েস, অল ক্লিয়ার বলতেছে। ভেরি গুড, ভেরি গুড। সবাই কি ক্লিয়ার এই বিষয়ে? সবাই বুঝতে পেরেছি? টেমপ্লেটগুলো স্ক্রিনশট নিয়ে নিয়েছি না? আই হোপ তোমরা নিয়ে নিয়েছো। ঠিক আছে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ফর এক্সাম্পল তোমাদেরকে চলো আমি একটা এক্সাম্পলস দেখিয়ে দিই, যেরকম হচ্ছে রাইট আ লেটার টু ইউর হেডমাস্টার টু সেট আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তুমি তোমার হেডমাস্টারের কাছে তোমার কি করো, তুমি তোমার হেডমাস্টারের কাছে তোমার একটা অ্যাপ্লিকেশন লিখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খোলার জন্য। আমি এই পার্টটা একটু ফাস্ট পড়ে যাব যাতে তোমাদের বুঝতে ইজি হয়, মানে এখন সময় যদি নষ্ট না হয়, বিকজ আমরা অলরেডি টেমপ্লেটটা দেখে ফেলছি। ঠিক আছে, এক পৃষ্ঠা চেষ্টা করো, এক পৃষ্ঠার মধ্যে করার চেষ্টা করো। ঠিক আছে, ওকে। ফর এক্সাম্পল ফার্স্টের তারিখ, তারপর কি দ্য হেডমাস্টার, তাই না? অনেকে একটা যে তুমি টুটা আবার লিখে দিও, অনেকটা ভুল করে টু লিখে দেয়, এটা করো না। ঠিক আছে, সো দ্য হেডমাস্টার, দেন কি কোন স্কুল, উইল স্টেট ফ্লাওয়ার স্কুল, ঢাকা। সাবজেক্টটা কি, সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, অথবা তুমি লিখতে পারো প্রেয়ার টু সেট আপ, অথবা তুমি লিখতে পারো প্রেয়ার টু সেট আপ। ঠিক আছে, আচ্ছা স্যার, দেন আগের মতো উই মোস্ট রেসপেক্টফুলি beg to state that we are the students of your school. Our school is a famous school in Dhaka. ঠিক আগের মতোই। দেন দেখো many students make good results studying here. অনেক ছাত্রছাত্রী ভালো ভালো রেজাল্ট করে এখানে পড়ালেখা করে। Moreover, there are many qualified teachers in our school. তার পাশাপাশি আমাদের স্কুলে অনেক 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 কোয়ালিফাইড টিচার্সরা আছে। লিখতে হবে, লিখতে হবে। However, it is a matter of great sorrow that there is no English language club in our school. দেখো অরেঞ্জ করা যে পার্টটা, এটা কিন্তু হচ্ছে আমাদের ওই যে টপিকের জায়গাটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল না ওইটা। ঠিক আছে, ওকে। দেন সো এটা কি, ইট ইজ a matter of great sorrow that there is no English language club in our school. এটা অনেক দুঃখের বিষয় যে আমাদের স্কুলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই। ঠিক আছে, অ্যান্ড আই নো তোমরা আসলে স্কুলটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বের হয়ে যেতে চাও, বাট যেহেতু তোমাদেরকে লিখতে বলেছে তোমাদের অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, সো একটু কষ্ট করে হলেও লিখতে হবে। ওকে, সো ইংলিশ ইজ, এখন দেখো যে আমি বলছিলাম বডিতে একটু এক্সট্রা কিছু লিখতে হবে, বডিতে একটু এক্সট্রা কিছু লিখতে হবে, ঠিক তেমনই ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা। কেন ইম্পর্টেন্ট, তাই না? কেন দরকার বলছিলাম না লিখতে হবে। Thus, without having a good command over English, অতএব যদি আমাদের ইংলিশের মধ্যে দক্ষতা ভালো না থাকে, none can communicate with the outer world. None can communicate with the outer world. কেউই তোমার বহির্গত বিশ্বের সাথে ভালো করে যোগাযোগ করতে পারবে না যদি ইংলিশ জানা না থাকে। ঠিক আছে, দেখছো এখানে প্রবলেমগুলো শেয়ার করছে, না থাকার কারণে কি লস হচ্ছে, তাই না? Moreover, even to get a good job at a reputed company, English is a must. বলছে moreover, তাছাড়া even to get a good job, একটি ভালো চাকরি পাওয়ার জন্য একটা reputed বা গণ্যমান্য কোম্পানিতে ইংলিশ ইজ আ মাস্ট। ইংলিশ জানা থাকতেই হবে, বাধ্যতা। ঠিক আছে, since it is a foreign language, যেহেতু এটা একটি তোমার বিদেশি ভাষা, ইট মাস্ট বি প্র্যাকটিসড রেগুলারলি। যেহেতু এটা একটি বিদেশি ভাষা, আমাদের মাতৃভাষা না, অতএব এটা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। ঠিক আছে, ইট হ্যাজ বিকাম আ ক্রাইং নিড ফর দ্য স্টুডেন্টস, এবং এটা স্টুডেন্টদের জন্য অনেক তোমার প্রয়োজনীয় হয়ে উঠেছে। ঠিক আছে, ওকে। তারপর দেখো
ওই পার্ট শেষ, কেন দরকার বলে ফেলছো, কি সমস্যা, না পারলে কি হবে, কেন তোমার লাগবে বলে ফেলছো, ওই পয়েন্টগুলো লিখলে ফুল মার্কস পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তারপর কি উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, তাই আমরা প্রার্থনা করি এবং আশা করি যে আপনি দয়া করে আমাদের স্কুলে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলে ফেলবেন। Yours obediently, student of class 10, Willslater Flower School, ঢাকা, বাংলাদেশ। দেখছো টেমপ্লেটটা আমরা তোমার কিভাবে খুব ইজিলি আমরা লিখে ফেলেছি, তাই না? খুব ইজিলি টেমপ্লেটটা ইউজ করে আমরা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো কভার করে আমরা লিখে ফেলেছি, তাই না? আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, ভাইয়া তোমাদেরকে আরো ক্লিয়ারলি পরে বুঝিয়ে দিবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। সো যারা যারা পরে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আমাদের কিন্তু এক্সাম আছে, এই চ্যালেঞ্জের এক্সামটা আগামীকালকে সকাল 10টার থেকে নিয়ে শুরু করে পরবর্তী দিন তোমার মানে 19 আগস্টের সকাল 10টার মধ্যে তোমার এক্সামটা অংশগ্রহণ করতে হবে। অ্যান্ড এক্সামের লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া আছে, অবশ্যই লিঙ্কটি ক্লিক করলে তোমরা ঢুকে যেতে পারবে, ঠিক আছে? মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সো এখন তোমাদের যেটা কাজ, অনেকেই লেট করে জয়েন করেছো, তোমরা যাতে এই ক্লাসটা হারিয়ে না ফেলো, কারণ সামনে আমি ডায়ালগের টেমপ্লেটও দেখাবো, ইভেন প্যারাগ্রাফের টেমপ্লেটও আমি দেখাবো। তোমরা যাতে এই ক্লাসটা হারিয়ে না ফেলো, এখনই তোমাদের প্রোফাইল থেকে ক্লাসটা শেয়ার দিয়ে দাও, তাহলে তোমাদের আর খুঁজতে গিয়ে সময় নষ্ট হবে না। এমনি আমরা দেখা যায় ফেসবুকের মধ্যে ঢুকি একটা কাজে, তারপর 3 ঘন্টা পার হয়ে যায়, তারপর মনে পড়ে যে আসলে আমি কেন ফেসবুকে ঢুকছিলাম, ঠিক আছে? সো দেখা যাবে তুমি ভাইয়ার ক্লাস খুঁজতে ঢুকছো তোমার এক্সামের আগে, এটা দেখলা, ওইটা স্ক্রল করলা, ফেসবুক থেকে ইনস্টাগ্রামে গেলা, ইনস্টাগ্রাম থেকে থ্রেডসে গেলা, 3 ঘন্টা পরে তোমার ঘুম ধরছে, তখন তো মনে পড়বে হ্যাঁ আমি তো টেমপ্লেট খুঁজতে গেছিলাম, কি করলাম, কই আছি আমি। সো এরকম করা যাবে না, প্রোফাইলে শেয়ার দিয়ে রাখো, খোঁজাখুঁজির উদ্দেশ্যে যেন তোমার পরে 3 ঘন্টা সময় নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? সবাই শেয়ার দিয়ে ফেলো এখনই। আচ্ছা, সো এখন আমরা আসি ইমেল রাইটিংয়ে। ইমেল রাইটিংটা তুলনামূলক আমাদের কম আসে পরীক্ষায়, এটাতে আমরা হচ্ছে দেখাচ্ছি যতটুকু জানা দরকার অবশ্যই ততটুকু অবশ্যই ভালো মতো দেখাবো। তো সবাই আমরা একটু মনোযোগ দিই, বাট এই পার্টটা আমরা একটু ফাস্ট যাব, ঠিক আছে? ওকে, ইমেলের ভালো লেখার জন্য কিছু কিছু আমাদের গাইডলাইন অবশ্যই ফলো করতে হবে। তোমার ইমেলে ভালো করার জন্য আমাদের কিছু কিছু গাইডলাইন আমাদের অবশ্যই ফলো করতে হবে। যেমন তোমার যাকে মেল করতেছো তার অ্যাড্রেসটা ভালো মতো লিখতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল sifatsarjose@10minuteschool.com, ঠিক আছে? এই টাইপের। তো অবশ্যই যার নামটা লিখবা হচ্ছে এরকম করে ভালো করে তোমার ইমেলটা অ্যাড্রেসটা লিখতে হবে। দেন ইউজ এ ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক সাবজেক্ট লাইন। ইমেলের মধ্যে কে কাকে দিচ্ছ ওইটা জরুরি, এবং কে পাঠাচ্ছে ওইটা নিয়ে কারো কিছু আসে যায় না, ঠিক আছে? তারপরে ডিরেক্টলি আমরা চলে যাব কোথায়? ডিরেক্টলি আমরা চলে যাব হচ্ছে কোথায়? আমাদের সাবজেক্ট। এখানে আমাদের একটা সাবজেক্ট দিতে হবে, ঠিক আছে? আমরা অনেক আধুনিক হয়ে গেছি জীবনে, কিন্তু ইমেলও আমরা সাবজেক্ট ছাড়া চলতে পারবো না। কিছু জিনিস আমাদের জীবনে আজীবন আমাদের পিছনে ভূতের মতো লেগে থাকে, ঠিক আছে? সো এরকমই সাবজেক্ট পার্টটা এখানে তুমি লিখতে হবে, সাবজেক্ট না দিলে তোমার পরে মার্কস শেষ, ঠিক আছে? স্টার্ট উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট গ্রিটিং অর স্যালুটেশন। অবশ্যই তুমি একটা মানুষকে মেল করতেছো, একটু তো সুন্দর করে ফার্স্টে শুরু করবা, ডিয়ার অমুক, ডিয়ার তমুক, ঠিক আছে? এরকম করে লিখবা, তাই না? আবার বসটি লিখতে গেলে ডিয়ার অমুক তমুক লিখা পেলো না, ঠিক আছে? যদি হচ্ছে ইনফর্মাল ইমেল হয় সেই ক্ষেত্রে ডিয়ার অমুক ডিয়ার তমুক লিখা যেতে পারে, ঠিক আছে? ওকে, দেন কিপ ইউর মেসেজ ব্রিফ অ্যান্ড ফোকাস। তুমি আর যে মেসেজটা থাকবে, মেসেজ বলতে কিন্তু আমার মোবাইলে চ্যাটিং না, ঠিক আছে? তো মেসেজ বলতে তোমরা বুঝো চ্যাটিং, চ্যাটিং না। ইমেলটা যে লিখবা সেটা প্রিসাইজ, একদম নির্দিষ্ট হতে হবে, সেটা একদম নির্দিষ্ট হতে হবে। তারপর এবং হচ্ছে ওইটা তোমার একটু ব্রিফ হতে হবে, খুব বেশি এলাবোরেট করতে যেও না, খুব বেশি বড় করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটা যতটুক তোমার একদম দরকার, যতটুক না লিখলেই না, যেখানে তোমার প্রপার ইনফরমেশনটা যতটুকু কভার হয়েছে অতটুকু জোর করে বড় বানানোর চেষ্টা করো না, ঠিক আছে? আচ্ছা, তারপর এনশিওর প্রপার গ্রামার অ্যান্ড স্পেলিং। স্টুডেন্টদের আরও মার্কস কাটা যায়, এটা শুধু ইমেইলে না, এটা তোমার সকল রাইটিং পার্টে। গ্রামার তো মানে পাখি কামড় দিয়ে নিয়ে যায়, ঠিক আছে? আর স্পেলিং ক্লাউড, CLAUD, ঠিক আছে? তারপর ইয়েস, YAS, ইয়াস, ঠিক আছে? এই ধরনের বানান লিখলে আসলে তোমার টিচার কই থেকে মার্কস দিবে এটা আসলে আমারও কিছু বলার নেই, ঠিক আছে? এই ধরনের মার্কস লেখা যাবে না, গ্রামার অ্যান্ড স্পেলিংটা ভালো মতো করে দেখতে হবে, ওকে?
ওকে, তারপর আসে ইউজ প্যারাগ্রাফ অ্যান্ড ফরম্যাটিং ফর ক্লিয়ারিটি। ঠিক আছে, আমাদের হচ্ছে প্রপারলি যদি তোমার বিভিন্ন ক্লাসের যে তোমার বিভিন্ন ইমেইলের যদি তোমার অংশ থাকে বিভিন্ন, এক জায়গায় তুমি প্রশংসা করতেছো, এক জায়গায় তুমি তোমার প্রবলেম শেয়ার করতেছো, এক জায়গায় তুমি সমাধান চাচ্ছ, সেটা যদি তুমি আলাদা আলাদাভাবে ভাগাভাগি শেয়ার করতে চাও, প্রপারলি ফরম্যাটিং করে শেয়ার করো, তাহলে তোমার লেখাটা দেখতে ইজি হয় যে তুমি আসলে কোথায় কি বলতে চাচ্ছ। ঠিক আছে, অ্যাপ্লিকেশনাল লেটারই মজা, ট্রু। ওকে, তারপর কি ইনক্লুড অল দ্য নেসেসারি ডিটেলস অ্যান্ড ইনফরমেশন, স্বাভাবিক তোমার গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন তথ্যগুলো দিতে মিস করো না। ঠিক আছে, ওকে। ফার্স্ট আমাদের কি থাকে টু, তারপর সাবজেক্ট, তারপর কি স্যালুটেশন বা গ্রিটিং, তাই না? দেন হচ্ছে আমাদের বডি অফ দ্য ইমেল, দেন ডিটেল, ক্লোজিং স্টেটমেন্ট, কমপ্লিমেন্টারি ক্লোজিং, অ্যান্ড ফাইনালি সিগনেচার। সিগনেচারের জায়গায় তুমি তোমার নামটা লিখে দিবা আর কি। ঠিক আছে, ওকে। সো যেমন রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দি অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরামনি অফ ইউর স্কুল। তুমি তোমার ফ্রেন্ডের কাছে একটা ইমেল করো যেখানে তুমি বর্ণনা করবা যে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরামনিটা তোমাদের স্কুলের কেমন ছিল। ঠিক আছে, চলো আমি একটা ডিরেক্ট এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে কিভাবে লেখা হয়েছে। এই যে টু ফ্রেন্ড নেম, ঠিক আছে, এটা কিন্তু আবার এটাতে কেউ মেল পাঠানো, এরকম কোনো মেল এক্সিস্ট করে না আমার জানা মতো। টু ফ্রেন্ড নেম @gmail.com, এবং টু এর পর আমরা কি দিতে হবে? সাবজেক্ট ডিসক্রিপশন অফ আওয়ার স্কুলস অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরামনি। ঠিক আছে, তারপর কি ডিয়ার ফ্রেন্ডের নাম, ডিয়ার অমুক বা ডিয়ার তমুক। তারপর তুমি তোমার মেইলটাকে খুব ব্রিফলি লিখবা। ঠিক আছে, যেমন আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আসলে ওর জীবনে আর কিছুই বাকি নেই, বাট স্টিল তোমার লিখতে হবে আশা করি তুমি ভালো আছো। I wanted to share with you the wonderful experience I had at our school's annual prize giving ceremony held last week. আমি তোমার সাথে শেয়ার করতে চাই, I want to share with you, কি শেয়ার করতে চাই? The wonderful, যে চমৎকার অভিজ্ঞতা আমার হয়েছিল কোথায়? আমাদের স্কুলের প্রাইজ গিভিং সেরামনিতে। সেটা কবে? held last week, গত সপ্তাহে। ঠিক আছে, ওকে। It was a grand event that took place in the school auditorium. এটা ছিল একটা গ্র্যান্ড ইভেন্ট, খুবই অনেক বড় একটা ইভেন্ট ছিল, চমৎকার একটা ইভেন্ট ছিল। That took place, যেটা হয়েছিল, that took place মানে যেটা হয়েছিল কোথায়? In the school auditorium, স্কুলের অডিটোরিয়ামে হয়েছিল। Which was beautifully decorated for the occasion, যে অডিটোরিয়ামটা বিউটিফুলি ডেকোরেটেড মানে কি অনেক সুন্দর করে সাজানো হয়েছিল ওই অকেশনটা বা ওই উপলক্ষটার উদ্দেশ্যে। ঠিক আছে, ওকে। তারপর দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট 10 AM উইথ দ্য রিসাইটেশন ফ্রম দি হোলি কোরআন। দ্য প্রোগ্রামটা শুরু হয়েছিল কয়টায়? 10 AM, 10টায়। কিসের সাথে? উইথ দ্য রিসাইটেশন অফ দি হোলি কোরআন, কোরআন পড়া দিয়ে শুরু হয়েছিল। ঠিক আছে, কোরআন পাঠ দিয়ে শুরু হয়েছিল আর কি। আওয়ার হেড টিচার গেভ আ শর্ট স্পিচ। তারপর কি হয়েছে? আমাদের হেড টিচার বা প্রধান শিক্ষক একটি ছোট্ট স্পিচ দিয়েছিল, কারণ বেশি স্পিচ কেউই শুনতে পছন্দ করে না স্টুডেন্টরা, তাই না, এই বয়সে। ওয়েলকামিং দ্য চিফ গেস্ট, এবং সে তোমার হচ্ছে ওয়েলকাম করেছিল কাকে? চিফ গেস্টকে, হু ওয়াজ এ ওয়েল নোন প্রফেসর ফ্রম আ লোকাল ইউনিভার্সিটি, যে ছিলেন একজন ওয়েল নোন, বেশ গণ্যমান্য একজন প্রফেসর। কোথাকার? লোকাল ইউনিভার্সিটি। লোকাল ইউনিভার্সিটি বলতে বোঝায় ওই এলাকার একটা বিশ্ববিদ্যালয়ের বেশ ফেমাস একজন টিচার ছিল। ঠিক আছে, প্রফেসর ছিল। আচ্ছা, আফটার দ্যাট দ্য প্রাইজ ডিস্ট্রিবিউশন বিগেন, এবং তারপরেই প্রাইজ ডিস্ট্রিবিউশন বা তোমার হচ্ছে কি তোমার অ্যাওয়ার্ড বিতরণ শুরু হয়ে যায়। ঠিক আছে, স্টুডেন্টস who did well in the academic, sports, cultural activities throughout the year. Student who did well, যারা ভালো করেছে। যারা কিসে ভালো করেছে? যারা একাডেমিক, স্পোর্টস, কালচারাল অ্যাক্টিভিটিস সারা বছর, থ্রু আউট দি ইয়ার, সারা বছর জুড়ে যারা এই বিভিন্ন ক্যাটাগরিগুলোতে তারা ভালো করেছে, তারা সবাই ট্রফি পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে এবং বিভিন্ন বইও পেয়েছে। I was also lucky to receive a prize for doing well in my exams. এবং আমিও বেশ সৌভাগ্যবান ছিলাম, কারণ আমিও আমার এক্সামের রেজাল্টের জন্য, এক্সামে ভালো করার জন্য বা এক্সামের রেজাল্টসের জন্য আমিও একটি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ঠিক আছে, সো
দেখো খুব বেশি কিন্তু এদিক সেদিক যায় নাই, ঠিক আছে? কাকরাইল যাইতে নিয়েছিল, কাকরাইলে গেছে। পুরান ঢাকা ঘুরতে জানে, উত্তরা ঘুরতে জানে। যা বলার দরকার প্রিসাইসলি অতটুকু বলছে, প্রিসাইসলি অতটুকু বলছে। খুব বেশি ডানে বামে কিন্তু যাওয়া হয় না। এই জিনিসটা মেনটেন করতে হবে। ইমেল লেখার সময় খুব বেশি ডানে বামে যাওয়া যাবে না। যা নিয়ে কথা বলতে যাচ্ছ শুধুমাত্র সেটা নিয়ে তুমি ডিসকাস করবে, ঠিক আছে? There were cultural performances too. তার পাশাপাশি কি ছিল? সাংস্কৃতিক অনুষ্ঠান, cultural performances too. Students sang songs. ছাত্রছাত্রীরা গান গিয়েছিল, danced, নেচেছিল, তারপর কি and performed short plays, এবং ছোট ছোট মঞ্চ নাটক করেছিল, ছোট ছোট মঞ্চ নাটকও করেছিল। The audience really enjoyed it, এবং অডিয়েন্স বা হচ্ছে দর্শক যারা ছিল তারা সত্যি really enjoyed it, তারা সত্যি অনেক এনজয় করেছিল, তারা সত্যি অনেক এনজয় করেছিল, ঠিক আছে? ওকে, তারপর দেখো the ceremony ended with the national anthem. The ceremony ended, অনুষ্ঠানটি শেষ হয়েছিল, সমাপ্তি হয়েছিল কিসের সাথে? With the national anthem, জাতীয় সঙ্গীতের সাথে সমাপ্তি হয়েছিল, জাতীয় সঙ্গীতের সাথে সমাপ্তি হয়েছিল। And we all felt proud and happy, and আমরা সবাই অনেক গর্বিত এবং আনন্দিত অনুভব করেছিলাম। We all felt, আমরা সবাই কি ফিল করেছিলাম? প্রাউড, গর্বিত, এবং হ্যাপি, আনন্দিত অনুভব করেছিলাম, ঠিক আছে? ওকে, I wish you could have been there to see it. I wish, কাশ, I wish মানে কি? কাশ, কাশ তুমি ওখানে থাকতে আমার সাথে, যাতে তুমি এটা দেখতে পারতে, ঠিক আছে? I will send you some pictures soon. আমি তোমাকে বেশ কয়েকটা ছবি পাঠিয়ে দিব না, ঠিক আছে? এটা বলে then take care and write back when you can. ভালো থেকো, take care and write back. Write back মানে কি? তুমি রিপ্লাই দিও when you can, যখন তুমি পারো, ঠিক আছে? Thanking you, then তুমি তোমার নাম লিখে দিবা। Thanking you লেখার পর তুমি তোমার নাম লিখে দিয়ে শেষ, ঠিক আছে? ওকে, ইমেলের পার্টটা গেল। ইমেলের পুরো এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম, একদম এক্সাম্পল দিয়ে। সো যদিও ইমেলটা আমাদের সাধারণত কম আমরা পড়ি, বাট স্টিল জেনে রাখাটা অবশ্যই জরুরি, ঠিক আছে? আগে না পড়ে থাকলে এখন ট্রাই করে একটু পড়ে রাখার। আচ্ছা, সো এটা আমরা জানি যে আমাদের হচ্ছে ইংলিশের সেগমেন্ট এখন চলতেছে, তারপর আইসিটি সেগমেন্ট শুরু হবে, দেন ম্যাথস সেগমেন্ট, দেন হচ্ছে আমাদের প্রাপ্তি, তারপর বায়োলজি সেগমেন্ট। সো সবাই সবগুলোতে অবশ্যই অংশগ্রহণ করবে, ঠিক আছে? ওকে, সো এখন আমরা আসি কম্পোজিশন। কম্পোজিশন মানে আমরা কি? কম্পোজিশন হচ্ছে শর্ট কম্পোজিশন যেটা আছে। তোমাদেরকে ফার্স্ট অফ অল এখন আমি শর্ট কম্পোজিশনের কিছু ট্রিক্স অ্যান্ড হ্যাকস শেখাবো। শর্ট কম্পোজিশনে কোথায় কোথায় আমাদের মার্কস মিস যায়, শর্ট কম্পোজিশনে কোথায় কোথায় আমাদের মার্কস মিস যায়, অ্যান্ড মার্কস যাতে মিস না যায় সেটার জন্য আমাদের কী করণীয়, সেটা এখন যদি তোমরা একটু মনোযোগ দিয়ে নেক্সট 10টা মিনিট যদি আমার কথা শোনো তাহলে তোমরা বুঝে যাবে, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে দেখি যে আমাদের আসলে শর্ট কম্পোজিশন এত কষ্ট করে লেখার পরও কী কী কারণে মিস যায়, কোন গাইডলাইনগুলো আমরা জানি না বা মিস করে ফেলি, সেটা যার জন্য আমাদের মিস চলে যায় মার্কসগুলি। তো সবাই যদি এখন একটু মনোযোগ দিয়ে শুনে পার্টগুলো, তাহলে তোমাদের নেক্সট থেকে আর সেই মার্কসগুলো একদমই মিস যাবে না, ঠিক আছে? ওকে, সো আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। যখনই তোমাকে একটা টপিক দেওয়া হবে কোশ্চেনে, তোমার টপিকটা পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে টপিকটা আসলে কি নিয়ে, তাই না? এটাকে বলতেছি আমরা প্রথমে টপিকটা বুঝতে হবে। ফর এক্সাম্পল তোমাদেরকে টপিক দ্য রাইট শর্ট কম্পোজিশন অন ডিফরেস্টেশন। যে ডিফরেস্টেশনটা কি তুমি আগে চিন্তা করবা, ঠিক আছে? যে বোঝার চেষ্টা করো ডিফরেস্টেশনটা আসলে কি। আচ্ছা, গাছ কেটে ফেলে, গাছ কাটার কারণে গাছপালা বন্টন খালি হয়ে যাচ্ছে, আচ্ছা এটা মানে ডিফরেস্টেশন। এটার কারণে কি কি হয় না হয় একটু ভাববা। ভাবার পরে হচ্ছে তোমার যেই আইডিয়াগুলো তোমাদের মাথায় আসছে ওগুলো নিয়ে আরেকটু ডিপলি ভাববা, একটু ব্রেইন স্টর্ম করবা। যেমন তুমি ধরো চিন্তা করো আচ্ছা ডিফরেস্টেশন একটা প্রবলেম, এটা ভালো কিছু না, এটা একটা খারাপ জিনিস। আচ্ছা তাহলে ডিফরেস্টেশন কেন কেন হয় একটু মনে মনে চিন্তা করবা। আচ্ছা এই 3টা কারণে ডিফরেস্টেশন হয়। তারপর চিন্তা করবা ফর এক্সাম্পল যে আচ্ছা ডিফরেস্টেশন হওয়ার কারণে আমাদের কি কি লস হয়, আচ্ছা এইভাবে আমরা হচ্ছে এফেক্টেড হই। আচ্ছা তারপর তুমি চিন্তা করতে পারো আচ্ছা তাহলে এটা সমাধান কি কি হতে পারে, আচ্ছা এটা 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 করলে আমাদের সমাধান হতে পারে, ঠিক আছে? সো এরকম করে একটু ব্রেন স্টর্মিং করবা, আইডিয়াগুলো নিয়ে চিন্তা করবা, পারলে একটা রাফ একটা পেজের মধ্যে আইডিয়াগুলো নোট করবা, ঠিক আছে? ধরো 3টা প্রবলেম লিখলা, 3টা তোমার হচ্ছে ইফেক্ট লিখলা, 3টা সলিউশন লিখলা, তোমার একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে আচ্ছা আমি এইগুলো নিয়ে লিখতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, এই যে যেটা বললাম ক্রিয়েট অ্যান আউটলাইন অ্যান্ড অর্গানাইজ ইউর আইডিয়াস লজিক্যালি। আচ্ছা তুমি হচ্ছে তোমার
আইডিয়াগুলো লজিক্যালি লিখবা, যেটা একটু আগে বললাম। আইডিয়াসগুলো যখন মাথায় আসছে লিখে ফেলবা, তিনটা করে অ্যাটলিস্ট এরকম করে লিখে ফেলবা যে আইডিয়াগুলো তোমার মাথায় আসছে, যে পয়েন্টারগুলো তোমাদের মাথায় আসছে, ঠিক আছে? তারপর যেটা করবা, ফার্স্ট অফ অল যেখানে আমরা সবাই একটা ভুল করি, ডেভেলপ আ ক্লিয়ার থিসিস স্টেটমেন্ট। তুমি যখন কম্পোজিশনটা শুরু করতে যাচ্ছ, তোমার ফার্স্টের যে লাইনটা এটা অনেক ম্যাটার করে, ফার্স্টের সেন্টেন্সটা যে তুমি আসলে কি লিখতেছো। কারণ শুরুতেই তোমার আসলে এমন কিছু লিখতে হবে যে এই সেন্টেন্সগুলো পড়ার সাথে সাথে তোমার যে রিডার যে পড়তেছে সে বুঝে যাবে তুমি আসলে কি নিয়ে কথা বলতে চাচ্ছ, এবং তুমি সামনে গিয়ে কি নিয়ে বিস্তারিত আলোচনা করবা সেটা তোমার একদম বাক্যের শুরুতেই, বাক্য না, তোমার ওই যে প্যারাটা থাকবে প্যারা শুরুতেই তোমার লিখতে হবে। একটা ভালো থিসিস স্টেটমেন্ট থাকতে হবে। অ্যান্ড তুমি যতগুলো প্যারাই লিখো, ধরো যে তুমি তোমার শর্ট কম্পোজিশনে 4টা বা 5টা প্যারা লিখছো, প্রতিটা প্যারারই কিন্তু আলাদা আলাদা থিসিস স্টেটমেন্ট থাকতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল তুমি ইন্ট্রোডাকশনে থিসিস স্টেটমেন্ট দিতে পারো যে ডিফরেস্টেশন আমাদের জন্য খুবই গুরুতর একটা সমস্যা, এটা গাছ বেপরোয়াভাবে গাছ কেটে ফেলার কারণে হয়, এবং এটার কারণে তোমার পৃথিবীর তাপমাত্রা বাড়তে শুরু হয়েছে। আমরা সো এই যে দেখো, যখনই তুমি এইরকম একটা সেন্টেন্স লিখলা, যে রিডার সে একটা আইডিয়া পেয়ে যাবে, আচ্ছা ডিফরেস্টেশন একটা প্রবলেম, আচ্ছা এটা এই কারণে হয়, আচ্ছা এটার কারণে এরকম হইতেছে, আচ্ছা। সো দেখো একটা আইডিয়া পেয়ে গেল, সে বুঝে গেছে তুমি কি নিয়ে কথা বলবা, ডিফরেস্টেশন নিয়ে কথা বলবা, সেটা সমস্যা সেটা কিভাবে হয়, কজেসগুলো নিয়ে কথা বলবা, এবং সেটার ইফেক্টগুলো নিয়ে কথা বলবো, তাই না? সো এরকমই ফার্স্টে একটা ক্লিয়ার একটা থিসিস স্টেটমেন্ট বা টপিক সেন্টেন্স, যেটার দ্বারা সবাই বুঝে যাবে পড়ার সাথে সাথে তুমি আসলে কি নিয়ে বলতে চাচ্ছ বা কি নিয়ে লিখতে চাচ্ছ, ঠিক আছে? ওকে, সো তারপর যদি যাই, প্রোভাইড সাপোর্টিং ডিটেলস। এখন তুমি যেই থিসিস স্টেটমেন্টটা দিছো সেটা যে আসলে সত্যি, সেটার জন্য তো তোমার সাপোর্ট করার মতো বাক্য লিখতে হবে, তাই না? ধরো তুমি লিখলা যে তোমার গাছ বেপরোয়াভাবে কাটে, এই কারণে ডিফরেস্টেশন আছে, কেন কাটে, তখন তুমি সাপোর্ট করবা যে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের লাভ করার জন্য তোমার অনেক বন জঙ্গল কেটে তোমার কাঠ নিয়ে ইলিগালি বেচে দেয়, ঠিক আছে? যেমন তুমি ফর এক্সাম্পল বা উদাহরণ দিতে পারো, উদাহরণ দিতে পারলে আরো ভালো, ঠিক আছে? যেমন আমি দেখেছি খাগড়াছড়ির একটা অংশ পুরো খালি হয়ে গেছে, ইলিগালি ওখানকার কিছু ইলিগাল ব্যবসায়ীরা গাছ কেটে নিয়ে তোমার শহরে বেচে দিয়েছে, বা এরকম তুমি একটা ফর এক্সাম্পল দিয়ে একটা বাক্য দিয়ে দিতে পারো। সো এখানে দেখো তুমি একটা সাপোর্টিং ডিটেল দিতেছো, এবং সাপোর্টিং ডিটেলটা যে সত্য সেটা বোঝানোর জন্য তুমি একটা রিয়েল লাইফ এক্সাম্পলও দিয়ে দিচ্ছ। সো তুমি যত বেশি এক্সাম্পল সেন্টেন্স ইউজ করবা তত কিন্তু তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। তার পাশাপাশি দেখছো আমি একটু আগে কী বলছি, ফর এক্সাম্পল, এটা কিন্তু একটা কানেক্টর, তাই না? একটা লিঙ্কিং ওয়ার্ড। একটা লিঙ্কিং ওয়ার্ড তুমি যত বেশি তোমার কম্পোজিশনে ব্যবহার করবা তত তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যত বেশি তুমি লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করবা তত তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যায়। তার পাশাপাশি তুমি যদি একদম ফুল মার্কসের মতো পেতে চাও, সেই ক্ষেত্রে চেষ্টা করবা এক ধরনের সেন্টেন্স না লিখে সেন্টেন্সের টাইপটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লেখার। মানে কিছুক্ষণ সিম্পল সেন্টেন্সে লিখলা, কিছুক্ষণ কমপ্লেক্স সেন্টেন্সে লিখলা, কিছুক্ষণ কম্পাউন্ড সেন্টেন্সে লিখলা। সেন্টেন্সগুলো আসলে মিক্স করে করে লিখতে পারলে সেটা আরও বেটার, ঠিক আছে? তুমি যদি এখন চিন্তা করো না স্যাররা তো আসলে খাতা পড়ে মার্কস দেয় না, তুমি যেরকম চিন্তা করো এমনি পেজ দেখে মার্কস দিয়ে দেয়, আচ্ছা ধরলাম যে তোমার সাথে এরকম অন্যায় হলো, বাট এটা তোমার ফিউচারেও কাজে দেবে। আইএলটিএস যখন তুমি দিতে যাবা তখনও কাজে দিবে। তোমার যে কোনো সেক্টরে তুমি যখন ইংলিশে কিছু লিখতে যাবা, এই যে তোমার স্ট্র্যাটেজিগুলো এগুলো তোমার অবশ্যই কাজে দিবে, ঠিক আছে? ওকে, সো অ্যাডহিয়ার টু ওয়ার্ড লিমিট। ধরো তোমাকে যদি 250 ওয়ার্ডের কথা বলে দেয়, অনেকে চিন্তা করে আরে বেশি লিখলে স্যার মার্কস বেশি দিবে, বেশি লিখলে মার্কস এটাও দেয়, ঠিক আছে? 250 জায়গায় তুমি ধরে নিলাম 300 লিখছো, স্যার বুঝে নেই। তুমি যদি 600-700 ওয়ার্ড লিখা ফেলো তাহলে তো এটা অনেক বেশি বড় হয়ে যায়, তখন তো অবশ্যই মার্ক কাইটা দিবে, তাই না? এটা শর্ট কম্পোজিশন, তাই না? মনের ইচ্ছা লিখতে থাকো, কম্পোজিশন না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? রাইট অ্যান্ড এঙ্গেজিং ইন্ট্রোডাকশন, মানে এটা যে তোমার ইন্ট্রোডাকশনটা যে বললাম টপিক সেন্টেন্সটা এরকম হইতে হবে যেটা পড়ার সাথে সাথে তোমার যে রিডার তার মন চাবে একটু পড়ি তো কি আছে, ঠিক আছে? এরকম একটা ভাইব আসতে হবে। যত সুন্দর তুমি সুন্দরভাবে শুরু করতে পারো তত তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়, ঠিক আছে? ওকে, সো এখন তুমি ধরো যে স্ট্রং তো লিখলাই টপিক সেন্টেন্স, তুমি ইন্ট্রোডাকশনও খুব ভালোভাবে দিলা, অ্যান্ড ইন্ট্রোডাকশন ভালোভাবে যেরকম দিছো তোমার কনক্লুশনও ভালোভাবে দিতে হবে। প্যাসেজে ফার্স্টে কি থাকবে আমাদের ইন্ট্রোডাকশন, তাই না? ইন্ট্রোডাকশনের পরে আমাদের কিছু বডি থাকবে, বডির পরে থাকবে
তোমার কনক্লুশন, ঠিক আছে? কনক্লুশনের মধ্যে আবার থাকবে কনক্লুডিং সেন্টেন্স। সো অবশ্যই তুমি একটু ভালোভাবে তোমার কনক্লুড করার চেষ্টা করবা, কনক্লুডিং যে প্যারাগ্রাফটা থাকে কনক্লুডিং প্যারাগ্রাফটা ট্রাই করবা। ওভারঅল তুমি পুরা কম্পোজিশনে যা বলছো সেটাকে যদি একটু সামারাইজ করে নিয়ে আসা যায় বা সেটা সারমর্ম বা মূল ভাবটা যদি তুমি কনক্লুডিং প্যারাগ্রাফে লিখতে পারো সেটা খুবই সুন্দর হয়। এবং চাইলে তুমি কিছু ফিউচার প্রেডিকশন দিতে পারো যে এরকম হওয়ার কারণে ভবিষ্যতে এরকম হবে, অথবা আমরা এটাকে কোনো সাজেশন দিতে পারো, আমরা যদি এগুলা থেকে বাঁচতে চাই তবে আমাদের এখন থেকে এরকম করা শুরু করতে হবে। এইভাবে তুমি কিন্তু কনক্লুড করতে পারো, ঠিক আছে? আচ্ছা, স্টে ফোকাসড অন দ্য টপিক। অনেকে একটা ভুল করে কম্পোজিশন বড় করার জন্য আজে বাজে জিনিস লেখা শুরু করে দেয়, ঠিক আছে? কুমির খাঁচকাটা 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 লিখতে লিখতে 2 পেজ বানায় ফেললো, ঠিক আছে? ওইটা তুমি মার্কস পাবা না, ঠিক আছে? গরুর 2টি পা, না 2টি না 4টি পা, আমার 2টা, দেন হচ্ছে 2টি চোখ, 2টি কান, গরু অনেক সুন্দর, গরু হাম্বা বলে, এগুলো লিখলে তো আসলে লাভ নেই গরুর রচনায়, তাই না? তো গরু তোমার জন্য কি উপকার করে না করে সেগুলো নিয়ে তোমার যদি লিখতে বলবো, যদি গরু নিয়ে লিখতেও যায় ফর এক্সাম্পল, ঠিক আছে? সো বুঝতে হবে যে আসলে যা লিখতেছো ওটা আদৌ গুরুত্বপূর্ণ কিনা। আজেরা জিনিস লিখলে আসলে মার্কস পাওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে চলো আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই। যেরকম হচ্ছে আমি দেখো এখানে কিছু পার্ট লিখছি ইন্ট্রোডাকশন, এটাকে তুমি পরীক্ষা লিখবো ইন্ট্রোডাকশন না, পরীক্ষায় লেখার কোনো প্রয়োজন নাই, এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখছি, ঠিক আছে? এখন ধরো তুমি মনে মনে সাজায় নিলা ডিফরেস্টেশন, তুমি লেখাটা কিভাবে শুরু করবা বা এটা কিভাবে লিখবা, তাই না? সো আমাদের কিন্তু আজকে অনেকগুলো রাইটিং পার্ট দেখাচ্ছি, তাই হয়তো আমি ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন আমি ভেঙে ভেঙে তোমাদেরকে একদম সময় নিয়ে পড়াতে পারতেছি না। বাট তোমাদের আজকের যে ফোকাসটা থাকবে, তোমাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি, মানে যে গাইডলাইনগুলো দিচ্ছি, কেন কেন মার্কস মিস যায়, কিভাবে কিভাবে তুমি মার্কস আরো বেশি পেতে পারো, এগুলা মনে রাখতে পারাটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? যেহেতু আমাদের কন্টেন্ট আজকে অনেক বেশি ভাইয়া টানতে হইতেছে, আমি হয়তো অন্য কোনো সময় তোমাদের এক্সামের আগে গিয়ে হয়তো আরো সময় পাবো, যখন হয়তো তোমাদেরকে প্রতিটা টপিক আস্তে আস্তে সময় নিয়ে বুঝাতে পারবো। এবং রাইটিং এর মধ্যে কিভাবে গ্রামার বুঝাতে এটাও তোমাদেরকে লাগলে আমি কোনো ক্লাসে দেখাবো না, ঠিক আছে? বাট সেটা হয়তো আজকে সম্ভব হবে না। আচ্ছা, ফার্স্টে ইন্ট্রোডাকশন, তাই না? ইন্ট্রোডাকশন আমাদের ফার্স্টে কি করতে হবে, যখনই তোমার প্রশ্নে থাকবে একটা টপিক ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন দেখার সাথে সাথে তোমার আইডিয়া বের করতে হবে কি ফার্স্ট অফ অল ডিফরেস্টেশন কি, ডিফরেস্টেশন কেন হয়, 2-3টা পয়েন্ট বের করবা। ডিফরেস্টেশন হওয়ার কারণে কি কি সমস্যা হয়, 2-3টা পয়েন্ট বের করবা, তাই না? তারপর হচ্ছে তোমার কি বের করবা, ডিফরেস্টেশন থেকে নিরাময় কিভাবে হতে পারে বা সমাধান কি হতে পারে, তাই না? আবার 2-3টা পয়েন্ট বের করবা এবং প্রতিটা পয়েন্টের সাথে চিন্তা করে দেখবা কোনটার সাথে তুমি এক্সাম্পল দিতে পারো, কোনটার উদাহরণ তুমি দিতে পারো, ঠিক আছে? ধরো তোমার কাছে 5টা পয়েন্ট আসছে, 5 ধরনের কারণ আসছে, 5টাকে তুমি ইউজ করবে, এটা তো অনেক বড় হয়ে যাবে, তাই না? কারণ তোমার আবার ফলাফল, তোমার একটা ফলও লিখতে হবে, ফলাফলও লিখতে হবে। এন্ড তুমি 5টা কারণের মধ্যে দেখবা যে আসলে কোন 2-3টার সাথে তুমি ভালো মতো এক্সাম্পল ইউজ করতে পারতেছো এবং তুমি সুন্দর করে লিখতে পারবা, তুমি ওই 3টা ইউজ করবা, বাকি 2টা ফালায় দিবা, ঠিক আছে? খাতার থেকে বের করে নিয়ে ফেলে দিবা। এরকমই আবার তুমি সেম কাজটা করবা ইফেক্টের সাথে, ঠিক আছে? এই টাইপের যে সলিউশনের সাথেও সেম কাজটাই করবা। সো কেন হয়, হওয়ার কারণে কি হয়, সমাধান কি, তাই না? এগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্টার যেগুলো আমরা ফলো করতে পারি একটা প্যারাগ্রাফ লেখার সময়। আচ্ছা, এখন ইন্ট্রোডাকশনে ফার্স্ট অফ অল তো তোমার পরিচয় দিতে হবে, তাই না? টপিকটার ব্যাপারে পরিচয় দিতে হবে এবং তুমি কি নিয়ে কথা বলতে যাচ্ছ সেই ব্যাপারে কিন্তু তোমার ধারণা দিতে হবে। সো যেমন যদি আমি দেখি, ডিফরেস্টেশন মিনস দ্য কাটিং ডাউন অফ ট্রিজ ইন লার্জ নাম্বারস। ডিফরেস্টেশন মিনস মানে ডিফরেস্টেশনের মানে হচ্ছে তোমার লার্জ নাম্বারস বা অনেক বড় সংখ্যায় যখন মানুষ গাছ কেটে ফেলে সেটাকে বলা হয় ডিফরেস্টেশন। It is one of the most serious environmental problems in Bangladesh as well as in the whole world. এটা পৃথিবীর সবচেয়ে সিরিয়াস বা গুরুতর তোমার কি এনভায়রনমেন্টাল প্রবলেম, সেটা শুধুমাত্র বাংলাদেশে না, এটা পুরো বিশ্ব জুড়ে এটা অনেক বড় একটি সমস্যা। দেখছো এটার ইম্পর্টেন্সটা বোঝানো হচ্ছে ফার্স্ট, এটা কি পরিচয়টা কি ডেঞ্জারাস ভাবে দেওয়া হচ্ছে। এটা কেউ যেন এটা এখানে বাংলাদেশের সমস্যা না, এটা বাইরেও সমস্যা, আমি তো ভাবতাম বাংলাদেশে আমরা এসব করি, ঠিক আছে? Forests are essential for maintaining ecological balance. ফরেস্ট বা হচ্ছে তোমার বন জঙ্গল আমাদের খুবই এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ, যে আমাদের যে তোমার ইকোলজিক্যাল যে ব্যালেন্স আছে সেটা মেনটেন করতে, সেটাকে তোমার মানিয়ে রাখতে তোমার হচ্ছে গাছ থাকা বা বন থাকা বা জঙ্গল থাকা খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ।
In this composition we will discuss the causes and effects and possible solutions to deforestation. আমরা এই কম্পোজিশনে তোমার কি নিয়ে ডিসকাস করব, এটার বেশ কিছু কারণ, এটার বেশ কিছু ফলাফল এবং এগুলোর কিছু পসিবল বা সম্ভাব্য সমাধান নিয়ে কথা বলবো, ঠিক আছে। সো যে প্রথম এই প্যারাটা পড়ছে সে কিন্তু বুঝে গেছে যে আসলে তোমার আমরা ডিফরেস্টেশন নিয়ে কথা বলতে যাচ্ছি। ইন্ট্রোডাকশনে বলে দিচ্ছি আমি ডিফরেস্টেশন কি। দেখো ইন্ট্রোডাকশনে আমি কি বলছি, ডিফরেস্টেশন কি, তারপর কি বলছি যে আমি কি নিয়ে কথা বলবো, আমি এটার কারণ নিয়ে কথা বলবো, আমি এটার ফলাফল নিয়ে কথা বলবো এবং আমি এটার কিছু সমাধান নিয়ে কথা বলবো। অনেকে প্রশ্ন করে থাকো যে আসলে ভাইয়া আমি কয়টা প্যারা লিখবো, তাই না। ইন্ট্রোডাকশন প্যারা মাস্ট, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের তারপর থাকতে হবে অ্যাটলিস্ট তোমার কয়টা, একটা থেকে তিনটা বডি প্যারাগ্রাফ, ঠিক আছে। এবং লাস্টে গিয়ে একটা কনক্লুডিং প্যারাগ্রাফ তো মাস্ট। ইন্ট্রোডাকশন মাস্ট, কনক্লুডিং প্যারাগ্রাফ মাস্ট, ঠিক আছে। আচ্ছা আমি ডেভিল সাইন দিয়ে দিচ্ছি সামহাউ। সো আচ্ছা, ইনক্লুডিং ইন্ট্রোডাকশন দেন কনক্লুশন অ্যান্ড মাঝখানে তুমি দুইটা বা তিনটা বডি প্যারাগ্রাফ দিবা, ঠিক আছে। দুইটা বা তিনটা বডি প্যারাগ্রাফ দিবা। ফর এক্সাম্পল ডিফরেস্টেশনের মধ্যে দেখো আমি প্রথম বডি প্যারাগ্রাফটা দিছি কিসের উপরে, কজেস অফ ডিফরেস্টেশন। এর পরের বডি প্যারাগ্রাফটা আমি দিয়েছি মূলত হচ্ছে ইফেক্টস অফ ডিফরেস্টেশন এবং তারপরেরটা আমি দিয়েছি সলিউশন, ঠিক আছে। আমাদের হাতে কিন্তু সময় কম, আমি একটু টেনে টেনে যাব, তোমরা একটু সবাই একটু মনোযোগ রেখো, ঠিক আছে ক্লাসে। অ্যান্ড কেউ ক্লাস ছেড়ে যাবে না, বিকজ আমাদের প্যারাগ্রাফের আমি তোমাদেরকে একদম টেমপ্লেট দিয়ে দিব এবং হচ্ছে ডায়ালগেরও টেমপ্লেট দিয়ে দিব, ওইগুলো আসতেছে কম্পোজিশনের পরে। সো অলরেডি যদি তোমার ফ্রেন্ডরা চলে গিয়ে থাকে বা কেউ যদি এখন জয়েন না করে থাকে, সবাইকে মেনশন দিয়ে ক্লাসে নিয়ে এসে পড়ো। There are many reasons behind deforestation. ডিফরেস্টেশনের পেছনে অনেক কারণ আছে। Firstly, trees are cut down to meet the growing demand for wood and fuel. Firstly, দেখো একটা কানেক্টর ইউজ হয়েছে। প্রথমত গাছ কেটে ফেলা হয় কিসের জন্য, আমাদের যে ডিমান্ড বা চাহিদা আছে উড, কাঠ এবং ফুয়েল। ফুয়েল কি, ফুয়েল হচ্ছে আমাদের জ্বালানি, সেগুলার তোমার চাহিদার জন্য গাছ কাটা হয়। সেকেন্ডলি, পিপল ক্লিয়ার ফরেস্ট টু মেক ল্যান্ড ফর এগ্রিকালচার অ্যান্ড হাউজিং। দেখো আরেকটা কানেক্টর। দ্বিতীয়ত মানুষ ফরেস্ট নষ্ট করে ফেলে কিসের জন্য, চাষ করার জমির জন্য এবং ঘরবাড়ি বানানোর জন্য। মোর ওভার দেখছো আরেকটা কানেক্টর অনেক ইউজ করতে হবে, তাহলে মার্কস পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক আছে। Unplanned urbanization and industrialization also contribute to destruction of forest. Unplanned urbanization মানে কি, অপরিকল্পিত শহরায়ন এবং তোমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিভিন্ন জায়গায় মন চাইলো আর ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি দিয়ে দিলাম, এইসব কারণে তোমার কি হয়, ফরেস্ট ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, ফরেস্ট ধ্বংস হয়ে যায়। আচ্ছা এটা ছিল কজ। আচ্ছা এখন আসি আমরা, দেখো সেকেন্ড বডি প্যারাগ্রাফটা দিছি ইফেক্টস অফ ডিফরেস্টেশন। প্রথম প্যারাটা দিছি কজেস নিয়ে, তারপর একটা দিলাম কি ইফেক্ট নিয়ে, তাই না। তারপর একটা আমি দিব কি নিয়ে বলছি, সলিউশন নিয়ে। তুমি কিন্তু আবার এগুলো এইভাবে লিখো না, ঠিক আছে, এটা তো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, ইয়েলো কালারের পার্টগুলো লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি কয়েকটা ফলাফল দেখি, ঠিক আছে। ডিফরেস্টেশন হ্যাজ মেনি হার্মফুল ইফেক্টস। ডিফরেস্টেশনে অনেকগুলা ক্ষতিকারক প্রভাব আছে অন আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের বায়ুমণ্ডলে। ইট লিডস টু সয়েল এরোশন, এটার জন্য কি হয়, তোমার মাটি নষ্ট হয়। অ্যান্ড ইনক্রিজেস দ্য রিস্ক অফ ফ্লাড, যেমন যখন মাটি নষ্ট হয় তখন বন্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইট অলসো কজেস দ্য লস অফ বায়োডাইভার্সিটি, এটা যখন গাছপালা কেটে ফেলে অনেক পাখি এবং প্রাণীরা, পশুরা মারা যায়। তার মানে যে আমাদের জীববৈচিত্র্য আছে, বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যরও কিন্তু অনেক লস হয় বা ক্ষতি হয়ে যায়, ঠিক আছে। ফার্দারমোর ইট ডিস্টার্বস দ্য ব্যালেন্স অফ অক্সিজেন। ফার্দারমোর তার পাশাপাশি ইট ডিস্টার্বস, এটা তোমার ডিস্টার্ব করে কি, আমাদের যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাকে ডিস্টার্ব করে বা নষ্ট করে ফেলে, কারণ গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইড খায় এবং অক্সিজেন ছাড়ে, তাই না। ইয়েস, which contributes to global warming. and যখন গাছই থাকে না তখন কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়তে থাকে, যেটার ফলে অবশেষে কি হয়, গ্লোবাল ওয়ার্মিং। রাস্তায় বের হলে যে মনে হয় যে তোমার সূর্য মনে আয়সা থাপড় মেরে যেতেছে তোমাকে, এইটা ফিলটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। আমাদের যদি গ্লোবাল ওয়ার্মিং না হইতো তাহলে মনে হইতো না যে রাত বিরাতে দিন দুপুরে সূর্য চর মারতেছে, ঠিক আছে। ওকে,
তারপর যদি আসি আমরা বডি প্যারাগ্রাফ 3, সেটা হচ্ছে সলিউশন টু ডিফরেস্টেশন, ঠিক আছে? টু স্টপ ডিফরেস্টেশন উই নিড টু টেক ইমিডিয়েট অ্যাকশন। আমাদের ডিফরেস্টেশন থামাতে হলে আমাদের ইমিডিয়েট এক্ষুনি এই মুহূর্তে অ্যাকশন নিতে হবে। দ্য গভর্নমেন্ট শুড মেক স্ট্রিক্ট লস টু প্রোটেক্ট ফরেস্ট। সরকারের কি করতে হবে? দেখো, আমি কিন্তু আমরা সলিউশন পড়তেছি, তাই না? সরকারের কি করতে হবে? অনেক কঠোর আইন বানাইতে হবে ফরেস্টগুলোকে প্রোটেক্ট করতে বা রক্ষা করতে। তারপর কি? পিপল শুড বি মেড অ্যাওয়্যার অফ দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। মানুষকে তোমার অ্যাওয়্যার করতে হবে, জ্ঞাত করতে হবে বা জানাতে হবে যে তোমার গাছের গুরুত্ব কতটুকু। অ্যাফরেস্টেশন, তৃতীয়ত দেখো, অ্যাফরেস্টেশন প্রোগ্রামস মানে গাছ লাগানোর যে বিষয়টা, যে ফরেস্ট আবার নতুন করে ফরেস্ট তোমার তৈরি করার যে বিষয়টা, অ্যাফরেস্টেশন প্রোগ্রামস শুড বি ইন্ট্রোডিউসড। অ্যাফরেস্টেশন প্রোগ্রাম শুরু করতে হবে। অ্যান্ড এভরি সিটিজেন শুড বি এনকারেজড টু প্ল্যান্ট মোর ট্রিজ। এবং প্রতিটা সিটিজেন, প্রতিটা তোমার দেশবাসীকে অবশ্যই এনকারেজ করতে হবে, তোমার হচ্ছে উৎসাহ দিতে হবে যাতে তারা তোমার গাছ বেশি বেশি করে গাছ লাগায়, ঠিক আছে? যেমন জাপানের একটা নিয়ম আছে, তোমার প্রতিটা বিল্ডিং এরিয়াতে তোমার কত পার্সেন্ট জানি তার গাছ থাকতেই হবে। এই কারণে জাপানে গেলে তুমি দেখবা বারান্দায় এবং ছাদে গাছ দিয়ে ভরা থাকে, ঠিক আছে? এটা কিন্তু সরকারের একটা আইন। সো এরকম বিভিন্নভাবে হচ্ছে তোমার কি করতে হবে, তখন বিভিন্নভাবে মানুষকে হচ্ছে তোমার আগ্রহী করতে হবে যেন তারা অ্যাফরেস্টেশনের দিকে আগায়, ঠিক আছে? আচ্ছা, কনক্লুশন আমি কি বলছি? ওভারঅল তুমি যে কম্পোজিশনটা পড়ছো, ওই ওভারঅল কম্পোজিশনটার উপরে একটি তুমি সামারাইজ করে হচ্ছে বা তুমি একটা সামারি লিখবা, ঠিক আছে? যেমন ইন কনক্লুশন, দেখো আরেকটা কানেক্টর ইউজ হয়েছে, ডিফরেস্টেশন ইজ আ সিরিয়াস থ্রেট। এটা কিন্তু আমরা আগেও বুঝছি, তাই না? ডিফরেস্টেশন বেশ গুরুতর একটি হুমকি। কিসের জন্য? আওয়ার এনভায়রনমেন্টের জন্য অ্যান্ড আওয়ার ফিউচার, আমাদের ভবিষ্যতের জন্য। ইফ উই ডু নট টেক স্টেপস নাও, যদি আমরা এক্ষুনি পদক্ষেপ না নেই, দ্য সিচুয়েশন উইল বিকাম ওয়ার্স, অবস্থা আরও খারাপ বা গুরুতর হইতে শুরু করবে। উই মাস্ট ওয়ার্ক টুগেদার টু প্রোটেক্ট আওয়ার ফরেস্ট। আমাদের এক হয়ে কাজ করতে হবে, কি করতে? আমাদের ফরেস্টগুলোকে প্রোটেক্ট করতে। অ্যান্ড সেভ আওয়ার প্ল্যানেট ফর ফিউচার জেনারেশন, এবং যাতে আমরা আমাদের প্ল্যানেট বা আমাদের পৃথিবীকে ভবিষ্যতের যে আমাদের বংশধররা আসতেছে বা আমাদের ফিউচার জেনারেশন যারা, তাদের জন্য যাতে আমরা আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে পারি, ঠিক আছে? দেখো একটা সাজেশন দিয়ে দিল, প্রথমত সামারাইজ করলো, দেন ফিউচার প্রেডিকশন করলো, অ্যান্ড কিন্তু তোমার একটা সাজেশনও দিল আমাদের এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এইভাবে কিন্তু কনক্লুশন আমরা দিতে পারি, সামারাইজ করতে পারি, তার পাশাপাশি আমি কি করতে পারি, তার পাশাপাশি ফিউচার প্রেডিকশন করতে পারি, অ্যান্ড ফাইনালি আমি কোনো একটা সাজেশন দিয়েও শেষ করতে পারি, ঠিক আছে? সো এরই সাথে আমাদের শেষ হচ্ছে কম্পোজিশনের পার্টটা। এখন কম্পোজিশনের পরে আমরা পড়বো হচ্ছে প্যারাগ্রাফের জন্য তোমাদের হচ্ছে টেমপ্লেট নিয়ে আসছি। আমি এখন তোমাদেরকে 1 মিনিট টাইম দিব। প্যারাগ্রাফের টেমপ্লেট যারা দেখতে চাও, যে ফ্রেন্ডদেরকে দেখাতে চাও, আইদার ওদের সাথে শেয়ার করো অথবা ওদেরকে এখনই মেনশন করে ক্লাসে নিয়ে আসো, ঠিক আছে? জলদি জলদি ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে আসো। আমরা কিন্তু এখন প্যারাগ্রাফের টেমপ্লেট শিখবো। এখন আমরা মূলত প্যারাগ্রাফের টেমপ্লেট শিখবো, কারো যেন মিস না যায়, ওকে? কারো যেন মিস না যায়, ওকে? এখন তোমাদের জন্য আমি যে টেমপ্লেটটা নিয়ে আসছি সেটা হচ্ছে এমন একটি টেমপ্লেট যে একটা প্যারাগ্রাফের টেমপ্লেট শিখে তুমি তোমাদের এসএসসি পরীক্ষায় আসা সকল প্যারাগ্রাফ সমাধান পেয়ে যাবা। এই শুধুমাত্র একটা প্যারাগ্রাফের টেমপ্লেট তুমি যদি জানো, তাহলে তোমার পরীক্ষায় যেই ধরনের বা যেই টপিকের উপরেই তোমার প্যারাগ্রাফ আসুক না কেন, তোমার ওই সব প্যারাগ্রাফের সমাধান এই একটা টেমপ্লেটের মধ্যে। সো লেটস গো। ওকে,
ফার্স্টে আমরা আসি যে প্যারাগ্রাফ রাইটিং এ, এটাকে আমরা একটা ইউনিভার্সাল এসএসসি প্যারাগ্রাফ টেমপ্লেট আমি নাম দিয়েছি, ঠিক আছে? এটা তুমি হচ্ছে যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে? ফার্স্টে ধরো তোমার ডিফরেস্টেশনই টপিকটা দিল, তখন তুমি দেখো এখানে যে টপিক লেখাটা, এখানে তুমি কি লিখবা? ডিফরেস্টেশন ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট। ডিফরেস্টেশন হচ্ছে কি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কি থিং বা ইস্যু বা কোয়ালিটি বা অ্যাক্টিভিটি। সো তুমি এখানে লিখতে পারো ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস লিখতে পারো, তাই না? সো ডিপেন্ড করে যে তোমার টপিকটা কি, টপিকটার উপর নির্ভর করে থিংস হতে পারে, ইস্যুস হতে পারে, কোয়ালিটিস হতে পারে, অ্যাক্টিভিটিসও হতে পারে। দেন সেটা কি ইন আওয়ার লাইফ, যে ডিফরেস্টেশন আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার একটা বিষয়ের মধ্যে একটি। ইট প্লেজ আ ভাইটাল রোল ইন, সেটা আমার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি রোল বা অংশ কি কোথায়? মেইন এরিয়া অফ লাইফ, মানে এটা কোথায়? এডুকেশনের জন্য, হেলথের জন্য, এনভায়রনমেন্টের জন্য, নাকি সোসাইটির জন্য? তুমি এই যে স্ল্যাশগুলো দেখতেছো, ফর এক্সাম্পল ডিফরেস্টেশন নিয়ে লিখতে আমি কি লিখবো? ইট প্লেজ আ ভাইটাল রোল ইন কি আওয়ার এনভায়রনমেন্ট, তাই না? উইদাউট ইট, এটা ছাড়া কি হবে? এটা ছাড়া তুমি একটা ধরো নেগেটিভ ইফেক্ট লিখবা, এটা ছাড়া তুমি একটি নেগেটিভ ইফেক্ট লিখবা। এটা ছাড়া তোমার কি হয়, কি ধরনের সমস্যা হয় এটা তুমি উল্লেখ করবা। ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য সিভিলাইজেশন, একদম সভ্যতার শুরু থেকে, পিপল হ্যাভ আন্ডারস্টুড ইটস ভ্যালু ফর, কিসের জন্য? মানে মানুষ তোমার সভ্যতার একদম শুরু থেকে এটার গুরুত্বটা বুঝেছে। এখানে তুমি একটা কারণ দিয়ে দেবে, এটা গুরুত্বটা কেন বুঝেছে, তুমি একটা রিজন দিবা। টেনশন নিও না, একটু পরেই আমরা হচ্ছে কিন্তু একটা এক্সাম্পল দেখবো কিভাবে এই টেমপ্লেটটার মধ্যে বসে আমরা একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারি। ইন আওয়ার ডেইলি লাইফ টপিকে আবার কি লিখবা? ডিফরেস্টেশন, এয়ার পলিউশন হলে এয়ার পলিউশন, ট্রাফিক জ্যাম হলে ট্রাফিক জ্যাম, তাই না? হেল্পস আস টু, প্রথম একটা বেনিফিট লিখবা, ঠিক আছে? এটা আমাদেরকে সহযোগিতা করে, যে কোনো একটা তুমি লিখবা, ঠিক আছে? দেন কি ইট অলসো মেক্স আওয়ার লাইফ বা এনভায়রনমেন্ট বা সোসাইটি ইজিয়ার, বেটার বা হেলদিয়ার, মানে এটা তার পাশাপাশি আমাদের জীবন নাকি পরিবেশ নাকি সমাজ কোনটার জন্য ভালো করে, ওই অনুযায়ী এখান থেকে একটা সিলেক্ট করবা। সিলেক্ট করে সেটাকে তোমার জীবনকে আরো ভালো করে দেয় নাকি তোমাকে আরো সুস্বাস্থ্য দেয়, কি দেয় সেটা আসলে তুমি এখান থেকে সিলেক্ট করে যে কোনো একটা তোমার টপিক ওয়াইজ তুমি হচ্ছে বসিয়ে ফেলবা। তারপর আমি কি বলছি, যত এক্সাম্পল দিতে পারো তত ভালো, তাই না? ফর এক্সাম্পল তুমি একটা উদাহরণ দিবা, ফর এক্সাম্পল 1, তার মানে কি এখানে তুমি সর্বপ্রথম একটি উদাহরণ দিবা, ঠিক আছে? তারপর কি বিসাইডস ইট টিচেস আস ড্যাশ, সো তার পাশাপাশি এটা আমাদেরকে শিখায়, এটা আমাদেরকে কি শিখায়? কোনো একটা মোরাল লেসন বা ভ্যালু, কোনো একটা তোমার হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোনো একটা শিক্ষা যেটা তুমি এটার জন্য পাইছো, তুমি সেটা এখানে উল্লেখ করবা। পিপল অফ অল এজেস অ্যান্ড প্রফেশন আর কানেক্টেড উইথ ইট ওয়ান ওয়ে অর অ্যানাদার, সব স্তরের মানুষ তোমার এবং সব তোমার প্রফেশনের মানুষরা কিন্তু এটার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। স্টুডেন্টস ইন পার্টিকুলার ক্যান লার্ন, ছাত্রছাত্রীরা ইন পার্টিকুলার শিখতে পারে, কি শিখতে পারে? স্পেসিফিক বেনিফিট ফর দ্য স্টুডেন্ট, এখানে তুমি একটা নির্দিষ্ট একটা উপকার লিখবা বা একটা বেনিফিট লিখবা যেটা স্টুডেন্টরা এটা থেকে নিতে পারে বা শিখতে পারে, ঠিক আছে? এরকম কিছু একটা উল্লেখ করবে এখানে। হাউএভার ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর সাম প্রবলেমস রিগার্ডিং, কিন্তু আমাদের দেশে বেশ কিছু সমস্যা আছে, কি নিয়ে? তোমার টপিকটা নিয়ে লিখবে। ফর এক্সাম্পল ট্রাফিক জ্যাম নিয়ে বেশ কিছু সমস্যা আছে, ঠিক আছে? ওকে, সাচ অ্যাজ, যেমন এখানে আরেকটা সমস্যা, যেমন এই সমস্যা, তারপর দিস প্রবলেম শুড বি সলভ, এই সমস্যাগুলো সমাধান করতে হবে, তারপর তুমি এখানে একটা সলিউশন সাজেস্ট করবা, ঠিক আছে? ইন কনক্লুশন, ধরো ট্রাফিক জ্যাম বা যে কোনো টপিক যেটা থাকবে ইজ এসেনশিয়াল ফর আওয়ার পার্সোনাল, ইন কনক্লুশন ধরো যে সলভিং ট্রাফিক জ্যাম হতে পারে এই ক্ষেত্রে, ঠিক আছে? কারণ এখানে কি লিখছে? এসেনশিয়াল ফর আওয়ার পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ, আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের জন্য কি গুরুত্বপূর্ণ? ট্রাফিক জ্যাম টপিক যদি থাকে তাহলে কিন্তু খালি এখানে টপিকটা লিখলে হবে না, কি লিখতে হবে? সলভিং দি ট্রাফিক জ্যাম ইস্যু, বা যেটা তোমার সমাধান করতে হবে তোমার লাইফকে বেটার করে তুলতে, ঠিক আছে? উই শুড বি অ্যাওয়্যার অফ ইটস ইম্পর্টেন্স, আমাদের এটার তোমার কি এটার এই গুরুত্বের ব্যাপারে অবগত থাকতে হবে। যেমন হোয়াট টু ডু
তোমার হচ্ছে তুমি এটার ব্যাপারে তোমার যেমন তুমি কি প্র্যাকটিস করতে চাও বা তুমি কিভাবে মেনটেন করতে চাও বা তুমি কিভাবে ডেভেলপ করতে চাও সেগুলো হচ্ছে তোমার অবশ্যই তোমার কি করতে হবে, এই ব্যাপারে জ্ঞাত থাকতে হবে। ইফ উই ক্যান ডু সো, যদি আমরা এরকমটা করতে পারি, আওয়ার লাইফ উইল বিকাম ড্যাশ, যদি আমরা এরকম করতে পারি তাহলে আমাদের জীবনে কি ভালো একটা রেজাল্ট আসবে বা কি ধরনের পজিটিভ চেঞ্জ আসবে আমরা এরকম করতে পারলে, সেটা তুমি একটা সাজেশন হিসেবে লিখে দিবে, ঠিক আছে? সো তুমি যদি হচ্ছে এই টেমপ্লেটটা ফলো করো তাহলে কিন্তু তুমি যে কোনো প্যারাগ্রাফই তুমি লিখতে পারবা। জাস্ট একটু তোমার ওই প্যারাগ্রাফের ব্যাপারে আইডিয়া থাকতে হবে। তোমার করণীয়টা কি থাকবে দেখো, এখানে যেই জায়গায় সমস্যাগুলো লিখতে বলছে তোমার জাস্ট যাচাই করতে হবে এই কয়টা আমার সমস্যা লাগবে, কয়টা উদাহরণ দিতে বলছে এই কয়টা উদাহরণ আমার বের করতে হবে, এবং ধরো দুইটা সলিউশন যে সেই দুইটা সলিউশন আমার বের করতে হবে। তারপর তুমি জাস্ট কি করবে, এই ফরম্যাটটার মধ্যে জাস্ট লাইনগুলো ফালায় দিবা একটু মডিফাই করে করে, তাহলে কিন্তু তোমার যে কোনো প্যারাগ্রাফের সমাধান এখানেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, সো চলো এখন আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। এই যে ইয়েলো পার্টগুলো দেখতেছো, ইয়েলো পার্টগুলো ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জায়গায়, ইয়েলো পার্টগুলো ছিল মূলত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জায়গায়। এমন ধরো যে ট্রি প্ল্যান্টেশন হচ্ছে আমাদের টপিক, ঠিক আছে? সো ট্রি প্ল্যান্টেশন যদি আমাদের টপিক হয়, এখন যদি আমি টেমপ্লেটটার মধ্যে ফেলি তাহলে কিরকম আসে, ট্রি প্ল্যান্টেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস ইন আওয়ার লাইফ। ফার্স্ট টপিক বসালাম ট্রি প্ল্যান্টেশন আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি বা কাজের মধ্যে একটি। ইট প্লেজ আ ভাইটাল রোল, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে বা অংশ আমাদের লাইফে, কিসের মধ্যে, ইন প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, আমাদের বায়ুমণ্ডল তোমার হচ্ছে রক্ষা করতে এবং ইকোলজিক্যাল ব্যালেন্সকে মেনটেন করতে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে থাকে। উইদাউট ট্রিজ, দেখো গাছ ছাড়া কি হবে, অথবা উইদাউট ইটও থাকতে পারে, আমাদের কিন্তু ফরম্যাটে ছিল এখানে উইদাউট ইট, ঠিক আছে? বাট ইট লিখলে যেখানে তো ক্লিয়ার নাই কারণ ট্রিজটা লেখা হয়েছে। Our existence would be at risk because they give us oxygen and keep the air fresh. দেখো উইদাউট ইটের পরে আমি কি বলছিলাম, এমন একটা কিছু লিখতে হবে যেটা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। উইদাউট ট্রিজ, গাছ ছাড়া, আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব তোমার ঝুঁকির মুখে পড়ে যাবে, কারণ তারা আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদের বাতাসকে তারা পরিষ্কার রাখে। ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ সিভিলাইজেশন, আমাদের সভ্যতার একদম শুরু থেকে, এই লাইনটাও কিন্তু ছিল, পিপল হ্যাভ আন্ডারস্টুড দ্য ভ্যালু ফর, মানুষ তাদের গুরুত্ব বুঝতে পেরেছে। কিসের জন্য গুরুত্বটা দেখো এখানে কয়েকটা পয়েন্টের দিচ্ছে, ফর ফুড মানে খাবার, শেড মানে ছাউনি, তারপর শেল্টার আশ্রয়, তাই না? ইয়েস, ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে ট্রি প্ল্যান্টেশন হেল্পস আস টু সার্ভাইভ বাই প্রোভাইডিং ফ্রুটস, উড অ্যান্ড মেডিসিন। আমাদের দৈনন্দিন জীবনে ট্রি প্ল্যান্টেশন আমাদেরকে সার্ভাইভ করতে বা বেঁচে থাকতে সহযোগিতা করে, কি প্রদান করে, খাদ্য, কাঠ এবং মেডিসিন তোমার প্রদান করে আমাদের জীবনটাকে তারা আরো সুন্দর করে সহজ করে তোলে, ঠিক আছে? ইট অলসো মেক্স আওয়ার এনভায়রনমেন্ট কুলার, এটা আমাদের পরিবেশটাকে আরো ঠান্ডা করে তোলে, আরো সবুজ করে তোলে এবং আরো হেলদিয়ার করে তোলে, ঠিক আছে? তারপর কি, ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিতে বলছিলাম না, দেখো ফর এক্সাম্পল ট্রিজ প্রিভেন্ট সয়েল এরোশন। ট্রিজ বা গাছপালা কি করে, সয়েল এরোশন মানে কি, তোমার মাটি ক্ষয় বা জমি ক্ষয় অথবা মাটি নষ্ট হওয়ার থেকে রক্ষা করে। অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার, এবং প্রাকৃতিক দুর্যোগ হওয়ার থেকেও রক্ষা করে, লাইক ফ্লাড অ্যান্ড ড্রাউটস, যেমন বন্যা থেকে হচ্ছে আমাদেরকে রক্ষা করে থাকে, ঠিক আছে? এটা কিন্তু উদাহরণ দিল। তারপর যদি যায় বিসাইডস ট্রি প্ল্যান্টেশন, এটা হচ্ছে টপিকটা, একটা ইয়েলো হবে। বিসাইডস ট্রি প্ল্যান্টেশন টিচেস আস, গাছ লাগানো আমাদের কি শেখায়, দ্য ভ্যালু অফ কেয়ারিং ফ্রম নেচার অ্যান্ড ইন্সপায়ার আস টু লিভ ইন হারমোনি উইথ দি এনভায়রনমেন্ট, ঠিক আছে? ট্রি প্ল্যান্টেশন আমাদেরকে শেখায় তোমার নেচার বা প্রকৃতি নিয়ে কিভাবে কেয়ার করতে হয়, এবং আমাদেরকে প্রেরণা দেয় কিভাবে হারমোনিতে বা সঙ্গতিতে আমাদের বায়ুমণ্ডলের সাথে বা পরিবেশের সাথে আমরা মিলিয়ে সঙ্গতির মধ্যে চলতে পারি বা থাকতে পারি, ঠিক আছে? পিপল অফ অল এজেস অ্যান্ড প্রফেশনস, পিপল অফ অল এজেস অ্যান্ড প্রফেশন, সব স্তরের মানুষ এবং সব প্রফেশনের মানুষরা কানেক্টেড বা সংযুক্ত উইথ ট্রিজ, গাছের সাথে, ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার, একভাবে বা আরেকভাবে গাছের সাথে তোমার মানুষ কিন্তু কানেক্টেড, তাই না? স্টুডেন্টস ইন পার্টিকুলার, ছাত্রছাত্রীরা নির্দিষ্টভাবে কি শিখতে পারে এখান থেকে, ডিসিপ্লিন শিখতে পারে,
রেসপন্সিবিলিটি শিখতে পারে, তোমার অ্যাওয়ারনেস অ্যাবাউট দি এনভায়রনমেন্ট থ্রু ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। মানে ছাত্রছাত্রীরা স্পেশালি তোমার হচ্ছে ডিসিপ্লিন শিখতে পারে, দায়িত্ব নেওয়া শিখতে পারে, অবগত হতে পারে আমাদের পরিবেশের ব্যাপারে বিভিন্ন ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের দ্বারা বা মাধ্যমে। However, in our country there are some problems regarding, কিন্তু আমাদের দেশে দেখা যায় তোমার বেশ কিছু প্রবলেম আছে কোন বিষয়, ডিফরেস্টেশন বিষয়, তাই না? such as cutting down trees for fuel and urbanization, such as যেমন, তাই না? such as বা যেমন কাটিং ডাউন ট্রিজ ফর ফুয়েল অ্যান্ড আরবানাইজেশন, যেমন আমাদের কি গাছ কেটে ফেলা জ্বালানির জন্য এবং কিসের জন্য, আরবানাইজেশনের জন্য, ঠিক আছে? ওকে, সো তারপর হচ্ছে দিস প্রবলেম শুড বি সলভ বাই প্ল্যান্টিং মোর ট্রিজ অ্যান্ড রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস। দেখো এই প্রবলেমগুলো সমাধান হতে পারে বাই কিসের দ্বারা, এটা কিসের দ্বারা লিখতে হবে, আমাদের টেমপ্লেটে ছিল প্ল্যান্টিং মোর ট্রিজ, বেশি বেশি গাছ লাগিয়ে, অ্যান্ড রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস, এবং তোমার জনগণকে আরও এই বিষয়ে জ্ঞাত করে বা জানিয়ে। ইন কনক্লুশন, ট্রি প্ল্যান্টেশন ইজ এসেনশিয়াল ফর আওয়ার পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ। ইন কনক্লুশন, তোমার অবশেষে আমি বলতে পারি যে ট্রি প্ল্যান্টেশন বা গাছ লাগানো খুবই এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ আমাদের তোমার কি ব্যক্তিগত এবং সামাজিক জীবনের জন্য। উই শুড বি অ্যাওয়্যার অফ ইটস ইম্পর্টেন্স, আমাদের এটার গুরুত্বের ব্যাপারে অবশ্যই অবগত থাকতে হবে, এবং কি অ্যান্ড প্ল্যান্ট মোর ট্রিজ রেগুলারলি, এবং আমাদের বেশি বেশি করে রেগুলারলি গাছ লাগাতে হবে। ইফ উই ক্যান ডু সো, যদি আমরা এমনটা করতে পারি, আওয়ার লাইফ উইল বিকাম, আমাদের জীবন কেমন হয়ে যাবে, সেফার, হেলদিয়ার অ্যান্ড মোর পিসফুল। এরই সাথে কিন্তু আমাদের প্যারাগ্রাফের টেমপ্লেটটার এক্সাম্পলটাও শেষ হয়ে যাচ্ছে। এখন আমি তোমাদেরকে একটু কয়েকটা টিপস দিব যেগুলো মনে রাখবা, যারা হচ্ছে প্যারাগ্রাফ অলরেডি লিখতে পারো তারা যেটা করবা, জাস্ট মনে রাখবা যে তোমরা অনেকেই অনেক ভালো প্যারাগ্রাফ লিখো, কেন যদি ফুল মার্কসটা আসে না বা ম্যাক্সিমাম মার্কসটা পাও না, সেটার পিছনে অনেক বড় রিজন হচ্ছে তোমরা কানেক্টর ইউজ করো না বা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করো না। অবশ্যই লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে বা কানেক্টর ইউজ করতে হবে লেখার মধ্যে, ঠিক আছে? প্যারাগ্রাফের মধ্যে দ্বিতীয়ত হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করো, উদাহরণমূলক বাক্য ব্যবহার করবা, এখানে তোমার মার্কস আসে এটার জন্য। সর্বপ্রথমে কিন্তু যেটা সবাই মিস করে ফেলে, একটা টপিক সেন্টেন্স থাকতে হবে বা একটা থিসিস স্টেটমেন্ট থাকতে হবে। মানে একটা বাক্য, যে প্রথম যে বাক্যটা বা প্রথম এক দুইটা বাক্য যেটার মাধ্যমে তুমি হচ্ছে ওভারঅল তোমার হচ্ছে প্যারাগ্রাফে কি আছে বলতে যাচ্ছ, সেটা তুমি ওই থিসিস স্টেটমেন্টের দ্বারা তুমি প্রকাশ করবে বা টপিক সেন্টেন্সটার দ্বারা প্রকাশ করবে, এবং অবশেষে একটা কনক্লুডিং সেন্টেন্স থাকতেই হবে। যে কনক্লুডিং সেন্টেন্সটা হতে পারে একটা বাক্যের মাধ্যমে ওভারঅল সামারাইজ করে বলা পুরো প্যারাগ্রাফে কি আছে, অথবা তুমি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারো, পরিকল্পনা না, ভবিষ্যতে কোনো প্রেডিকশন করতে পারো, বা হচ্ছে তুমি কি করতে পারো, তুমি কোনো সাজেশন দিতে পারো, ঠিক আছে? সো আমাদের কি লাগবে, টপিক সেন্টেন্স লাগবে, বডির মধ্যে এক্সাম্পল লাগবে, অ্যান্ড হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস লাগবে, অ্যান্ড ফাইনালি গিয়ে আমাদের একটা কনক্লুডিং সেন্টেন্স লাগবে, ঠিক আছে? এই চারটা পয়েন্টার যদি তুমি মনে রাখতে পারো, তোমাকে প্যারাগ্রাফে ম্যাক্সিমাম মার্কস পাওয়া থেকে কেউ থামাতে পারবে না, ঠিক আছে? গট ইট? সবাই বুঝতে পেরেছি? ভেরি গুড। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি ডায়ালগ রাইটিংয়ে। ডায়ালগ রাইটিংয়ের যেই টেমপ্লেটটা তোমার, এই টেমপ্লেটটা যদি আমরা একবার দেখে ফেলতে পারি, এই ডায়ালগ রাইটিংয়ের এই একটা টেমপ্লেটের মাধ্যমে তোমার ফ্রেন্ডের সাথে যে কোনো ডায়ালগ তোমাকে পরীক্ষা দেখ না কেন, তুমি সবগুলা ডায়ালগ তুমি ইজিলি লিখে ফেলতে পারবে যদি তুমি এই একটা টেমপ্লেট ভালো মতো বুঝে যাও। শুধুমাত্র একটা টেমপ্লেট ভালো মতো বুঝে গেলে তোমার ডায়ালগ উইথ আ ফ্রেন্ড, তোমার যেটাই আসুক টপিক, তুমি একদমই একটা টেমপ্লেট ইউজ করে সবগুলো সমাধান তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো টেমপ্লেট 1, এটা কি আমাদের ফ্রেন্ডলি কনভারসেশন টেমপ্লেট, তাই না? ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের যখন তোমার কনভারসেশন হয়, ফার্স্টে আমি নাম ধরলাম যেহেতু জানি না, এ অ্যান্ড বি ওই হিসাবে শুরু করছে। দেখো ফার্স্টে যে ব্যক্তি সে কি বলবে, হাই গুড মর্নিং, তাই না? দেন কি, গুড মর্নিং, হাউ আর ইউ, গুড মর্নিং জানিয়ে সে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো। আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো। আই এম গুড টু, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, তাই না? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো।
আই এম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট, আমি চিন্তা করতেছি অ্যাবাউট কোন একটা টপিক, ফর এক্সাম্পল ট্রি প্ল্যান্টেশন একটু আগে যেরকম বললাম, আই এম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট, তোমার ধর টপিকটা যে মেক আ ডায়ালগ উইথ আ ফ্রেন্ড অ্যাবাউট ট্রি প্ল্যান্টেশন, তাই না? সো আই এম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ট্রি প্ল্যান্টেশন। ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট দিস ডেজ, এইটা কিন্তু এখনকার দিনে খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই দেখছো ট্রি প্ল্যান্টেশন বসে দাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ট্রাফিক জ্যাম দাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? ইয়েস, তুমি ঠিক বলেছো, আই অলসো থিঙ্ক সো, আমারও তাই মনে হয়। আই ওয়াজ হোপিং টু টক টু ইউ অ্যাবাউট ইট, আমি ভাবতেছিলাম তোমার সাথে এই বিষয়ে কথা বলবো, এই কথা শুরু হতে যাইতেছে, ঠিক আছে? দেন কি, শিওর, অবশ্যই, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, অবশ্যই তুমি কি জানতে চাও বলো আমাকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও আমাকে বলো, ঠিক আছে? ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, ধরো টপিকটা নিয়ে জিজ্ঞেস করো, তুমি কি আমাকে বলতে পারো ওয়াই ট্রি প্ল্যান্টেশন ইজ ইম্পর্টেন্ট, তুমি কি আমাকে বলতে পারো ট্রি প্ল্যান্টেশন কেন ইম্পর্টেন্ট, বা তুমি কি আমাকে বলতে পারো যে হচ্ছে ট্রাফিক জ্যাম কেন ইম্পর্টেন্ট আমাদের একটা ইস্যু, ঠিক আছে? এই টাইপের তুমি আসলে টপিকটার উপর ডিপেন্ড করে তুমি তাকে জিজ্ঞেস করো, তুমি আমাকে বলতে পারো এটা কেন আমাদের লাইফে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তারপর কি, অফকোর্স, অবশ্যই, অফকোর্স বলার পরে দেখো এই পার্টটাতে তোমার মেইন খেলাটা, এখানে কয়েকটা উদাহরণ দিবা বা এখানে তুমি কয়েকটা কারণ দিবা, ঠিক আছে? যেমন ট্রি প্ল্যান্টেশন কেন ইম্পর্টেন্ট, আমাদের দিন দিন গ্লোবালাইজেশন বাড়তেছে এবং গাছ যদি না থাকে কার্বন ডাইঅক্সাইডের তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কিন্তু আমাদের বেড়ে যায় গাছ না থাকলে, ঠিক আছে? এবং গ্লোবালাইজেশনের কারণে এবং হচ্ছে আরবানাইজেশনের কারণে অনেক জায়গায় গাছ কমে গেছে, এই কারণে আমাদের গাছ কমার কারণে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়তে শুরু হয়েছে, যে কারণে আমাদের গ্লোবাল ওয়ার্মিং আবার বাড়তেছে। এখন আমরা যদি বেশি বেশি করে গাছ না লাগাই তাহলে এইভাবে তাপমাত্রা বাড়তে থাকবে, পোলার আইস ক্যাপগুলো গলে আসবে এবং সমুদ্রের যে মাত্রাটা আছে পানির সেটা বেড়ে যাবে, বিভিন্ন দেশ পানির নিচে চলে যাবে এবং অনেক মানুষ গরম বাড়ার সাথে সাথে হিট স্ট্রোকে মারা যাচ্ছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অসুস্থ হয়ে পড়তেছে। এরকম কয়েকটা কারণ এবং উদাহরণ তুমি হচ্ছে এই পার্টটায় দিবা, ঠিক আছে? তারপর দেখো সে কি বল, দ্যাট মেক্স সেন্স, আসলে এটা শুনে খুবই মানে যৌক্তিক মনে হচ্ছে, তাই না? আই হ্যাভ লার্নড আ লট ফ্রম ইউ, আমি তোমার থেকে অনেক কিছু শিখতে পারলাম। ইউ আর ওয়েলকাম, অলওয়েজ হ্যাপি টু হেল্প। দেন কি, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবে, সি ইউ সুন, আবার দেখা হবে তোমার সাথে, দেন কি, বাই, ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি যদি জাস্ট এতটুকু যদি ভালো মতো বুঝে থাকো তাহলে তুমি হচ্ছে এই টেমপ্লেটটা ইউজ করে তুমি কিন্তু খুবই ভালোভাবে ফ্রেন্ডের সাথে কনভারসেশনের যে কোনো ডায়ালগ তুমি ইজিলি সমাধান করে ফেলতে পারবে, ঠিক আছে? মেইন খেলাটা হচ্ছে এই পার্টটাতে, এই পার্টটায় তুমি অ্যাটলিস্ট কয়েকটা পেয়ার লিখবে, ঠিক আছে? এখানে কিন্তু সে খালি বইলা যাবে, সেটা লিখলে যে মার্কস পুরা কাইটা দেবে সেটা না, বাট সে খালি বইলা না গিয়ে তুমি যদি এরকম হয় সে দুইটা পয়েন্ট বললো, সে আবার জিজ্ঞেস করলো আরেকটা প্রশ্ন, সে আরেকটা পয়েন্ট বা উদাহরণ দিল, সে আবার কোনো একটা মতবিরোধ জানাইলো, সে আবার আরেকটা রিপ্লাই দিল, এরকম যদি হচ্ছে তুমি 3টা বা 4টা পেয়ারে তুমি লিখতে পারো তাহলে তুমি মোটামুটি ফুল মার্কস বা ম্যাক্সিমাম মার্কস যেটাকে বলা হয় সেটা পেয়ে যেতে পারবে, ঠিক আছে? এই পার্টটা তোমার বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এই পার্টটা জাস্ট তুমি হচ্ছে 3টা পেয়ার মানে 6টা তোমার ডায়লগের যে পার্ট থাকবে তুমি এটা যদি লিখে ফেলতে পারো, এই দুইজনের তোমার কি একটা একটা করে, একজন একটা বলবে দেন আরেকটা এরকম করে যদি তুমি 6টা যদি পার্ট তুমি লিখে ফেলতে পারো, 3টা পেয়ার তুমি যদি লিখতে পারো তাহলে তোমার কিন্তু বেশ তোমার ভালো মার্কস উঠে যায়, ঠিক আছে? ওকে, সো আই হোপ আমরা সবাই বুঝতে পেরেছি, সবাইকে ক্লিয়ার, ডায়ালগের টেমপ্লেট সবাইকে ধরতে পেরেছি আমরা? ইয়েস। আজকের ক্লাসটা আসলে অনেক অল্প টাইমে অনেক কিছু পড়াইতে হয়েছে, এই কারণে দেখা গেছে আমি তোমাদেরকে হয়তো একদম প্রতিটা একদম অনেক টাইম নিয়ে বোঝানোর মতো সময় হয়নি, বাট এটা তো আমাদের যাত্রার মাত্র শুরু, আমাদের এখন থেকে যাত্রা শুরু হচ্ছে তোমাদের সাথে, ইনশাআল্লাহ তোমাদের A+ পাওয়া পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকবো। এটা শুধু শুরু হইলো, ইনশাআল্লাহ সামনে অনেক ক্লাস হবে, বিভিন্ন ধরনের প্রোগ্রামস হবে, সবগুলা ক্যাম্পেইন প্রোগ্রাম অ্যান্ড লাইভ ক্লাসেস, বিভিন্ন ক্লাসেসের দ্বারা তোমাদের পাশে আমরা থাকবো অ্যান্ড প্রতিটা ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে যতটুকু দেওয়া যায় ম্যাক্সিমামটা দেওয়ারই চেষ্টা আমরা করে থাকবো, ঠিক আছে? অ্যান্ড আমি একটা জিনিস বলবো, যারা ভয় পাচ্ছ আমাদের হাতে বেশি সময় নেই, তারা একদিক দিয়ে ঠিক আর একদিক দিয়ে ভুল। ঠিক কোন দিক দিয়ে? ঠিক এই দিক দিয়ে যে আসলে সময় জিনিসটা দেখতে দেখতে চলে যায়
অ্যান্ড ভুল কেন বলবো, পুরোপুরি ভুল না, বাট ভুল এই জন্য বলবো হাতে তোমাদের যে সময় আছে এই সময়টা ইনাফ এ প্লাস পাওয়ার জন্য। এখন থেকে, ঠিক এখন থেকে যদি তুমি পড়া শুরু করো তাহলে তোমাকে এ প্লাস পাওয়ার থেকে কেউ থামাতে পারবে না। জাস্ট চেষ্টা করবো ইংলিশটা প্রতিদিন অ্যাটলিস্ট 20 মিনিট একদম ফোকাস স্টাডি করতে, মানে এদিক সেদিক তাকায় 20 মিনিট না, মানে পুরো ইংলিশে 20 মিনিট ধরে মনোযোগ দিয়ে পড়তেছো, মন আকাশে বাতাসে গেলে হবে না, একদম মনোযোগ তোমার বইয়ের দিকে বা পড়ার দিকে থাকতে হবে। এভাবে কিন্তু তুমি ইংলিশটা যদি প্রতিদিন তুমি জাস্ট 20টা মিনিট করে পড়ো, একদম ফোকাস স্টাডি করো, তাহলে তোমার মোর দেন ইনাফ। ঠিক আছে, নতুন নতুন ভোকাবুলারি শেখার চেষ্টা করবে। প্রতিদিন তোমাদের ইংলিশ ফর টুডে বা প্যারাগ্রাফ বা কম্পোজিশন বিভিন্ন রাইটিং পার্ট থেকে বা টেক্সট বই থেকে 20টা করে ওয়ার্ড মিনিং শিখবা প্রতিদিন নতুন করে, এটাও তোমার অনেক কাজে দেবে। অ্যান্ড বেশি থেকে বেশি গ্রামার প্র্যাকটিস করবা। গ্রামার কিন্তু এখানে পড়লে হবে না, গ্রামার প্র্যাকটিসও করতে হবে যে তুমি ভালো মার্কস পেতে যাও। ঠিক আছে, অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে আমি বলবো আমাদের সবারই একটা ভালো রেজাল্ট বা একটা ভালো কিছু করার জন্য অনেক বড় একটা কারণ লাগে। ঠিক আছে, কারণটা তোমার আগে বুঝতে হবে তুমি কেন করতেছো। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি আমার ছাত্রছাত্রীদেরকে একটা জিনিস আমি বলি যে তোমাদের আব্বু আম্মু কিন্তু সারাদিন অনেক কষ্ট করে, তাই না? তোমাদের জন্য তোমার আব্বু কিন্তু একটা ছেলে, তোমার আম্মু একটি মেয়ে, তাই না? সো তুমি হয়তো ওইভাবে দেখো না, বাট তারাও কিন্তু তোমাদের মতোই ছিল একসময়। তাদের অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের লাইফের অনেক যেগুলো কিন্তু তারা তোমরা হওয়ার পরে তাদের এই সব কিছু স্যাক্রিফাইস করে দিচ্ছে। তোমার আব্বু হয়তো সারাদিন কাজে ব্যস্ত থাকে যেন তোমাকে সে বেস্ট লাইফটা দিতে পারে, তার নিজেকে নিয়ে চিন্তা করে না। হয়তো সে নিজে একটা ছিঁড়া স্যান্ডেল পরে ঈদ করে বা পূজার কোনো অনুষ্ঠানে যায়, তোমাকে ঠিকই দামি জুতাটা কিনে দেবে, তাই না? নিজে হয়তো পুরানো একটা জামা পরে হচ্ছে ঈদ করতেছে বা ঘুরতে যাইতেছে বা কোনো অনুষ্ঠানে যাচ্ছে, কিন্তু তোমাকে ঠিকই নতুন জামাটা কিনে দেওয়ার চেষ্টা করে। ঠিক তেমনভাবে তোমার আম্মু কি করে, তোমার আম্মু হচ্ছে নিজের বান্ধবীদেরকে ভুলে গিয়ে, নিজের শখ আহ্লাদ ভুলে গিয়ে সারাদিন তোমার পিছনে সময় দিচ্ছে, তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছে, তোমার জন্য রান্না করতেছে, তোমার টেক কেয়ার করতেছে। আব্বু এবং আম্মু উভয় কিন্তু তাদের লাইফের সব কিছু স্যাক্রিফাইস করে দিয়ে শুধুমাত্র তোমার পিছনে তারা সময় দিচ্ছে। এখন আমি কথাটা কেন বলতেছি, আমি কথাটা বলার পিছনে অনেক বড় একটা কারণ হচ্ছে যে আমরা আসলে নিজের জন্য কখনো খুব বড় কিছু করতে পারি না। আমরা কখনো কিছু করতে, যখনই কেউ বড় কিছু করে তখন সে নিজের জন্য করে না, সে যাকে ভালোবাসে তার জন্য করে। ঠিক আছে, সো তুমি তোমার বয়সে তোমার আব্বা আম্মুর জন্য এখন সর্বোচ্চ কোন জিনিসটা করতে পারবা, এটা হচ্ছে একটি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা। তুমি কিন্তু এখন তোমার যে বয়সটা, তোমার আব্বা আম্মু তোমার কাছ থেকে একটা জিনিস আশা করে, তুমি একটা ভালো রেজাল্ট করো, তুমি একটা ভালো মানুষ হো, তাই না? একটা সফল ব্যক্তি হও। তুমি যদি শুধুমাত্র তোমার আব্বা আম্মুর দিকে তাকায় যে আমি সব কিছু বাদ, আমি নিজের জন্য না, আমি আমার আব্বা আম্মু যে এত ত্যাগ করছে, আমার আব্বা আম্মু আমার জন্য এত স্যাক্রিফাইস করছে, এই স্যাক্রিফাইসগুলা আমি বিফলে যেতে দিব না, আমি তাদের মুখে হাসি নিয়ে আসবো, আমি তাদের জীবনে সুখ নিয়ে আসব, আমি তাদেরকে আমার রেজাল্ট দিয়ে তাদেরকে সন্তুষ্ট করব। তুমি যদি এই ভালোবাসার থেকে করো, যতবার তোমার হচ্ছে তোমার পড়ার কথা হচ্ছে, তোমার ধরো যে পড়তে বসা থেকে উঠে যেতে মন চাবে, যতবার তোমার মন চাবে না আমি পড়তেছি না, পারতেছি না, আমার দিয়ে হচ্ছে না, এই একটা জিনিস চিন্তা করে যে তোমার আব্বু সারাদিন ধরে তোমার জন্য কি করতেছে, তোমার আম্মু সারাদিন ধরে তোমার জন্য কি করতেছে, তুমি যদি এই জিনিসটা একবার তুমি তোমার মনের মধ্যে গেঁথে ফেলতে পারো, এবং যতবার তোমার অলসতা আসবে বা তোমার টায়ার্ড লাগবে, ততবার যখন তুমি এই জিনিসটা মনে করবে, তুমি দেখবে ভিতর থেকে একটা মোটিভেশন পেয়ে যাবা তোমার পড়ালেখার প্রতি আগ্রহ আনার এবং তোমার পড়ালেখা আরো দৃঢ়ভাবে করা। ঠিক আছে, সো আমরা নিজেদের জন্য করবো না আজকের থেকে পড়ালেখাটা, আমরা পড়ালেখাটা করব আমাদের আব্বু আম্মুকে খুশি করার জন্য, আমাদের আব্বু আম্মুর স্যাক্রিফাইসের জন্য। ঠিক আছে, সবাইকে আমার সাথে আছি, করবো তো সবাই, করবো না? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। সো আমাদের যাত্রা এইমাত্র শুরু হচ্ছে, সামনে ইনশাআল্লাহ আরো অনেক কিছু আছে, আমরা একসাথে অনেক ক্লাস করব, একসাথে আমরা ভালো রেজাল্টের দিকে অগ্রসর হব, অ্যান্ড অবশ্যই ইনশাআল্লাহ আমরা সবাই নিজের জায়গা থেকে সর্বোচ্চ যে রেজাল্টটা করা যায় সেটাই আমরা করব। ঠিক আছে, সো দশম শ্রেণী অনলাইন ব্যাচে কিন্তু আমাদের বিজ্ঞান বিভাগের টেস্ট পরীক্ষা প্রস্তুতি তোমার চলতেছে। যারা যারা বিজ্ঞান বিভাগের আছো তারা অবশ্যই জয়েন করে ফেলবে। তার পাশাপাশি এখন তোমরা বলতে পারো যে আসলে বিজ্ঞান বিভাগের জন্য বাকিটা কিছু নাই স্যার, এসব কি? সবার জন্যই আছে। আমাদের কিন্তু সামনে কি আসতেছে, আমাদের কিন্তু সামনে তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের পরে বলতেছি, এখানে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে দেখো বার্ষিক পরীক্ষার সাজেশন থেকে নিয়ে শুরু করে আমাদের বিভিন্ন কিন্তু সিকিউ ক্লাস আছে, এসকিউ ক্লাস আছে, দেন আরও বিভিন্ন প্রস্তুতি ক্লাস আছে, ওয়ান শট লাইভ, এবং অনেক কিছু আছে এই কোর্সের মধ্যে। সবাই এনরোল হয়ে যেতে পারো,
তার পাশাপাশি আমাদের কিন্তু নভেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এসএমপি। এটা শুধু সায়েন্সের জন্য না, এসএমপি সায়েন্স, আর্টস এবং কমার্স সবার জন্য। সবাই এসএমপি কোর্সটাতে অবশ্যই এনরোল হয়ে যাও। সেই এসএমপিতে শেষ মুহূর্তের প্রস্তুতি, মানে শেষ, তোমার যা শেষ ভালো তার সব ভালো, এরকম একটা অবস্থা। সারা বছর যাই করে না থাকো, এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে আমরা ট্রাই করবো তোমাদেরকে পুরো সিলেবাসটা কভার করে দাও। তুমি সায়েন্স ডিপার্টমেন্টের হও, আর্টসের হও বা তোমার কমার্সের হও, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের বিভিন্ন সিকিউ এমসিকিউ ক্লাস থাকবে। তোমাদেরকে 2018 থেকে 2024 সালে বোর্ড কোশ্চেনের সমাধান করে দেওয়া হবে, তোমাদেরকে আপডেটেড সাজেশন দেওয়া হবে, তোমাদেরকে বিভিন্ন গাইডলাইন দেওয়া হবে, তোমাদের এমসিকিউ এবং সিকিউর একদম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে দেওয়া হবে। এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস অ্যান্ড তোমার হচ্ছে ক্লাসেস থাকবে, যেগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি হবে 100-তে 100, ঠিক আছে? ওকে, সো আমাদের এক্সাম দিতে ভুলো না। কালকে সকাল থেকে এক্সামের টাইম শুরু হচ্ছে এবং পরবর্তী দিনে সকাল 10টা পর্যন্ত টাইম থাকবে। সবাইকে আমার পক্ষ থেকে আজকের মতো আসসালামু আলাইকুম, আদাব, টেক কেয়ার, গুড নাইট, সি ইউ সুন।